সুবিশাল একটা ঘরের এক প্রান্তের সুসজ্জিত সোফায় বসে আছে অভিনব। তার ঠিক সামনের সোফায় পায়ের ওপর পা তুলে আয়েশি ঢঙে বসে আছেন নগরের একজন তুখোর রাজনীতিবিদ আজম খাঁ। মধ্যবয়সের ছিমছাম মানুষ, যেমনই কৃষ তেমনি দৈত্যের মতো দীর্ঘ তার বপু। লোকের কাছে তিনি সদর্পে প্রকাশ করেন, রাজনীতি করেই তার চুল পেকেছে, অথচ আমাথায় তার কোকড়া কালো চুলে ভর্তি। কিসের ভিত্তিতে তার এই মিথ্যে দম্ভ কে জানে। তবে সম্প্রতি অভিনব আকস্মাৎ মাথা চাড়া দিয়ে ওঠায় রাজনৈতিক বাজারে তার দর মন্দা পড়েছে। শহরের অলিতে গলিতে ঝুলছে এই ছিচকে গায়কের সহাস্য ছবিযুক্ত ব্যানার। অতি আবেগী ছাত্ররা নিজ উদ্যোগে তাদের কলেজের দেয়ালে আজম খাঁয়ের ছবির ওপর আঁকছে এই গায়কের ছবি। মিছিল মিটিংয়ে এর নামে গলা বিদীর্ণকারী স্লোগানের রব উড়ছে বাতাসে বাতাসে। ইত্যাদি ইত্যাদি সাংঘাতিক অভিযোগ রয়েছে তার বৈপরীত্যে, যার কারণে আজ অভিনবকে এখানে ডেকে আনা। মিনিট পাঁচেক অভিনব আজম সাহেবের ছোটখাটো বক্তব্য শোনার পর চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে কাপটা পিরিচের ওপর রাখল সন্তর্পণে। এরপর চোখ উল্টে প্রশ্ন করল, এর মানে আপনি বলতে চাইছেন রাজনীতি করতে সঠিক বয়স লাগে, যেটি আমার হয়নি? আজম সাহেব পিঠ শটান করে বসলেন। না না, তা কখন বললাম? অভিনব হেলান দিয়ে বসে আগের মতোই বলল, আপনার এতক্ষণ বক্তব্যের সারাংশ এটাই বলে। দেখুন, ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, বরং অল্প কথায় কাজ সারাই বিচক্ষণ মানুষের পরিচয় বহন করে। আমি বিচক্ষণ কি অবিচক্ষণ সেটা জনগণ বলবে, আমার প্রতিপক্ষ নয়। বেশ, আপনি তবে আমাকে প্রতিপক্ষ ভেবেই নিয়েছেন। এর মধ্যে প্রতিপক্ষ হয়ে যায়, ভাবাভাবি দিয়ে কিছু যায় আসে না। অভিনব সিধা হয়ে বসে দুই করপুট একসঙ্গে করে মৃদু ঘষতে ঘষতে রগুড়ে গলায় বলল, আমি রাজনীতি অঙ্গনে নতুন কি না, তাই প্রতিপক্ষ কি তা বুঝি না। প্রতিপক্ষ হওয়ার প্রক্রিয়াটা একটু বুঝিয়ে বলবেন? আজম সাহেব অভিনবের ধৃষ্টতায় চোখ মটকালেন। মজা করা হচ্ছে? মজা নয়। অভিনব ভারাবনত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। কোনো একজন মানুষকে যদি জনগণ পছন্দ করে, তাদের পাশে চায়, ছাত্ররা স্থানীয় কলেজের দেয়ালে তার ছবি আঁকিয়ে ভরসা বাণী লিখে দেয়, কুলি থেকে অফিসের চাকরিজীবী পর্যন্ত অধিকাংশ মানুষ যদি তার গুণকীর্তন করে, তবে অন্য একজন অসফল আর চাটুকার রাজনীতিবিদে অন্তর জলে অঙ্গার হবে কেন? সে যদি মঞ্চে গলাবাজির মতো সত্যিকার অর্থেই জনগণের কথা ভেবে রাজনীতি করত, তাহলে কিন্তু তার কষ্ট হবার কথা নয়। রাগ করবেন না, কথাগুলো নিজেকেই বলছি, যাতে আমার চেয়ে ভালো কেউ এলে আমি নিজের অবস্থান ছেড়ে দেবার মতো সাহস রাখতে পারি। আমরা একই দলের মানুষরা যদি কামড়াকামড়ি করি, তবে বিরোধী দলীয়রা কি করবে? আজম সাহেব পাথরের মতো অবিচল। তিনি দেতো হেসে বললেন, তুমি আমার নিমন্ত্রণে এসে আমাকে ঠেস মেরে কথা বলছ সবার প্রিয় পাত্র অভিনব। মানুষ যেমন আপন করতে পারে, তেমনি ছুঁড়ে ফেলতে পারে, তা মনে রেখো। অভিনব সুবিনীত ভঙ্গিতে বুকের বাপাশে হাত দিয়ে স্বচ্ছ হেসে বলল, সেই দিনটির জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। তবে আশা করি আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যাতে পূর্বজনের মতো আমার থেকেও লোকজন মুখ ফিরিয়ে নেবে। একটু থামল অভিনব। হাত উঁচিয়ে ঘন কেশবহুল ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, আজ আসি। আমার আবার একটা শো আছে রাতে, প্রস্তুতি নিতে হবে। ভালো থাকবেন, আর চায়ে চিনি কম খাবেন। আজকাল ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। তুমিও ভালো থেকো গায়ক সাহেব। আমিও আশা করি তোমাকে কেউ ছুঁড়ে ফেলবে না। শয়তান মানুষকে প্ররোচিত না করলে মানুষ বিপথে যায় না সহজে। আমি আরও আশা করব, শয়তান যেন আমার প্রতি সদয় হয়। বলে অভিনব দ্রুত পদক্ষেপে সেই ঘর থেকে বেরিয়ে গেল। সবার অলক্ষ্যে আজম খাঁ চোয়াল শক্ত হয়ে ওঠল ধীরে ধীরে।
তার শীর্ণ দেহ ক্ষমতা হারানোর ভয় আর প্রচণ্ড আক্রোশে থরথর করে কাঁপতে লাগল। 2 দিনের একটা ছেলে তাকে এভাবে নীরবে অপমান করে গেল। ক্ষমতা আপাতত আজম খা রই হাতে, কিন্তু সামনের নির্বাচন পর্যন্ত তা বলবৎ থাকে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। দিনে দিনে অভিনবের জনকল্যাণমুখী কাজের মাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আর লোকজন নিম্নগামী প্রস্রবণের মতো তার দিকেই ঝুঁকে চলেছে অবিরত। কোনো পাথরের ধাক্কাই তাদের ছুটে চলার পথকে আটকাতে পারছে না। বিষম ক্রুদ্ধ আজম সাহেব ভাবলেন, এই বিদ্রোহ অতিসত্বর থামানো দরকার, নতুবা চট্টগ্রাম নগরে তার রাজত্বের অবসান খুব বাজেভাবে হতে চলেছে। বেশ কিছুদিন কেটে গেছে। আশার 3য় সেমিস্টারের রেজাল্টটা মোটামুটি আশানুরূপ এসেছে। 4র্থ সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে পুনরায়, কিন্তু অর্থাভাবে বইই কেনা হয়নি এখনো। গত মাসের টিউশনির টাকাটা অগ্রিম নিয়ে নেওয়া এই মাসে তার যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। তারিনের ধারের টাকাগুলো তো শোধ করা হচ্ছেই না, বরং আশা নিজেই এখন ভীষণ টানাপোড়েনের বিষাক্ত জালে আবদ্ধ। প্রতিবারের মতো মেসের যাবতীয় খরচাপাতি জমা দেওয়ার পর এবারও হাতে কিছুমাত্র অবশিষ্ট নেই। এদিকে মাসের 15টা দিন বাকি আরও। সুতরাং গাড়ি ভাড়া সংকটে আবারও কিছুদিনের জন্য ক্লাসে যাওয়া স্থগিত রাখলে হলো তাকে। কিন্তু ঘণ্টা আধেক হেঁটে গিয়ে টিউশনিটা সে করিয়ে আসে কোনো মতে। মেস থেকে তার ইনস্টিটিউটের দূরত্ব যথেষ্ট হলেও অভিনবের বাসা তথা টিউশনিতে যাওয়ার শর্টকাট একটা পথ আছে। এছাড়াও মিলের টাকা যাতে কম ওঠে তার জন্য বেশিরভাগ রাতের বেলা সে নিজের জন্য রান্না করে না, উপোস থাকে, যাতে মাস শেষে মিলের টাকা হতে কিছুটা তার হাতে ফিরে আসে। এর জন্য অবশ্য তারিনের কাছে কড়া জবাবদিহি করতে হয়। কিন্তু আশার খিদে না থাকার অজুহাতের পিছনে লুক্কায়িত ঘটনাটা তারিন বিলক্ষণ বুঝতে পারে। কিন্তু এর কোনো শুদ্ধ প্রতিকার সে খুঁজে পায় না। অধিকন্তু সে নিজেও একজন স্টুডেন্ট, তার জন্য পরিবার থেকে সীমিত খরচাদি আসে। কারণেই সব বুঝেও তাকে চুপ করে থাকতে হয়। গভীর রাতে পাশের তোষকে নিথর শুয়ে থাকা মেয়েটা যখন খিদের যাতনায় বিছানার এপাশোপাশ ছটফট করে তারিন তখন নিভৃতে মুখের ওপর থেকে ফোনটা সরিয়ে নেয় আর দীর্ঘ একটি নিঃশ্বাস চেপে বন্ধ করে নেয় দুচোখ। আশাবরীর উন্নিদ্র রজনীর কষ্টগুলোর সাক্ষী হতে তার অন্তর সায় দেয় না। যে দেখে সে আপাতদৃষ্টিতে দেখে, যার দেখার মতো সুস্থ চোখ নেই সে বীক্ষণ যন্ত্র দিয়েও আসল জিনিস ঠাউরে উঠতে পারে না। তারিন দেখে, কারণ তার দেখার মতো চোখ রয়েছে, যার নাম মনশ্চক্ষু। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যায় টিউশনিতে আলী সাহেব উপস্থিত হলেন। তিনি তার তেতলার লাইব্রেরি অবসরে একটা বইয়ের খোঁজে এসেছিলেন। লাইব্রেরি ঘরে আশা দুলুকে পড়াচ্ছে দেখে তিনি কিছু একটা মনে করে তাদের দিকে এগিয়ে এলেন। হঠাৎ স্যারকে দেখে আশা অপ্রস্তুত হয়ে সালাম দিল। আলী সাহেব সালামের জবাব দিয়ে বললেন, কয়েকদিন ধরে ক্লাসে অনুপস্থিত কেন আশা? আশা আনমিত মাথায় বলল, বই কেনা হয়নি স্যার। স্যার কিছুটা আশ্চর্য হলেন। বললেন, ক্লাস শুরুর 1 মাস হতে চলল এখনো বই কেননি? দোকানে পুরাতন বইও তো কম দামে পাওয়া যায়। তড়িৎ আশার হৃদয়ে হতাশাসের বাষ্প আলোড়িত হল। স্যারকে সে কি উপায়ে বলবে যে কম দামে বই কেনার অর্থ তার কাছে কতটা বৃহৎ? সে মৃদু মাথা নেড়ে বলল, কিনব স্যার, তাড়াতাড়ি কিনব। হ্যাঁ কিনে নাও, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। একদিন মিস করলে সেগুলো আর কেউ তোমাকে বুঝিয়ে দিবে না। আশা চোখ নামিয়ে চুপ করে যায়। আলী সাহেব নীরবে বেরিয়ে যায়। এভাবেই অতিবাহিত দিনগুলো। আশা আর অভিনবের পরস্পর দেখা সাক্ষাৎ হয় কদাচিত। সপ্তাহের 2-3 দিন তো সে ঢাকাতেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে অভিনব, যে কয়দিন নিজ বাড়িতে থাকে সে কদিনের বেশিরভাগ সময়ই আপনালয়ে তিষ্ঠে না।
থাকলেও হয়তো নিজের স্টুডিওতে দলবল নিয়ে গান বানানোর কাজে একাগ্র থাকে। এতে অবশ্যই আশারই পর্যাপ্ত সন্তুষ্টি। সে সান্ধ্যকালে আসে, চুপি চুপি সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, পোড়ায় চলে যায়। পারতপক্ষে ওই বদগায়কের সামনে পড়ে নিজেকে বিব্রতকর পরিস্থিতি ফেলতে চায় না সে। যদিও কখনো বাড়ির মধ্যে দেখা হয়ে যায় তো কখনো আশাকে দেখেও দেখে না, আবার মন ভালো থাকলে দর্শনলাভ মাত্রই মৃদু হাস্যে রগুড়ে বাক্য প্রয়োগ করতে ভুলে না। তবে সেই দিনগুলোর সংখ্যা খুবই কম হয়ে থাকে সাধারণত। অধিকাংশ সময়ই সে ব্যতিব্যস্ত। এই তো সেদিন রাতে দুলুকে পড়িয়ে যাওয়ার সময় হঠাৎ আশাকে দেখে অভিনব দাঁড়িয়ে পড়ে। আপাদমস্তক তারা চোখে সন্দর্শন করে হৃষ্ট গলায় বলে, কি আশাবৃ, দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? আমাদের চট্টগ্রাম শহরে সিঙারার অকাল পড়ল বুঝি? শুনে আশা নিজের বোরকা আবৃত রিজু দেহটার দিকে নিচু হয়ে তাকায়। দেখে দেখে কয়েক মুহূর্ত আপনমনে ভাবে, এই ঢিলেঢালা বোরকায় বেষ্টিত শরীর সুকাল কি পুষ্ট হল সেটা গায়ক কিভাবে অনুমান করে? বোধ করি আসলেই সে শুকিয়েছে কিছুটা। অধুনা তারিনও একই অভিযোগ করে। আশাবৃ প্রতিবারের মতো এবারও সাহস চয়ন করে বলার জন্য প্রস্তুতি নেয়, সিঙারা অভাব না গায়ক, টাকার অভাব, টাকা। কিন্তু বলার আগেই গায়ক কি এক ভীষণ ব্যস্ততার অজুহাতে আশার অজ্ঞাতেই সেখান থেকে সরে পড়ে। আশা নিজেও গায়কের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে হয়নি দেখে খুশি হয়ে মৃদু সুরে গান ধরে বেরিয়ে আসে। কার গান? ইস, সে তো অভিনবেরই গাওয়া একটি লোকগীতি। গত বছরের প্রারম্ভিকে তার ফোক গানের বাতিক উঠেছিল তার। উপর্যুপরি ২-৩টা ফোক গান রিলিজ করে সেবছর ব্যাপক সুনাম কুড়িয়েছে সে। গানটি আশা তারিনের মোবাইলে শুনেছে। আশা একটু থেমে নিঃশ্বাস নেয়, পেছনে ফিরে তাকায়, আবার গায়ে গুনগুনিয়ে গায়। মায় ভোলায় মায়াবিনী, রূপে ভোলায় কালসাপিনী, আমি ভুলি তোর কথার রসে, তুই ভোলাস কথায় রে, হাড়কাঁপা শীতের সকাল। কিছুটা বেলা হলেও সূর্যটা ঢাকা পড়ে আছে ঘন কুয়াশার শামিয়ানার আবডালে। শহরের দালানের ফাঁকফোকরে জেকে আছে শবনমের চাঁদোয়া। পক্ষী সমাজ ইতোমধ্যেই জেগে গিয়ে নানান সুরে ঢক্কানিনাদে অংশ নিচ্ছে। শরীরে মৃদু উষ্ণতা নিয়ে ঘুম ভাঙল আশার। মাথাটা হালকা তুলে নিদ্রালস চোখে তাকালো ইতস্তত। তার গায়ে পাতলা কাঁথার বদলে তারিনের বৃহৎ কম্বলের একাংশ পড়ে রয়েছে। আশা অতি সাবধানে সেটি সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল। মাঝে মধ্যেই তারিন মাঝরাতে হঠাৎ জেগে গেলে তার কম্বলের একাংশ শীতের প্রকোপে কেন্নর মতো গুটিয়ে যাওয়া আশার গায়ের ওপর চড়িয়ে দেয়। অচেতন আশাও তখন নিজের অজ্ঞাতে সেটি গায়ে জড়িয়ে নেয়। তার পাতলা কাঁথায় এখন আর শীত মানে না। নির্মখিক কাঁথার রোয়ার ফাঁক গলে অনিরুদ্ধ শীত গায়ে কামড়ে ধরে অতি সহজে। আশাবৃ বোরকা পরে তার ওপর চাদর জড়িয়ে আধোয়া মুখে বেরিয়ে পড়ে সকালের নাশতা করার উদ্দেশ্যে। তারিন আর জেনি দেরিতে ঘুম থেকে উঠে ভালো রেস্তোরাঁয় খাবার খায়। এজন্য আশা ওদের জন্য অপেক্ষা করে না। ততক্ষণে খিদেও লেগে যায়। তাছাড়া সে হাঁটতে হাঁটতে মোড়ের ভ্রাম্যমান দোকানটাতে গিয়ে একটা বনরুটি আর 1 কাপ চা খেয়ে নেয়। এরপর পেট ভরে পানি খেয়ে আবার ফিরে আসে। এসেই পড়তে বসে। আশার পড়া যখন ক্ষান্ত হয় তখন ওরা দুজন আড়মোড়া ভেঙে উঠে একে একে। যা হোক, ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে মাসের অর্ধেক তার উপোস কাটাতে হবে। আজ আশা প্রতিদিনকার মতো বনরুটি আর চা খেয়ে ভরপুর পানি গলায় ঢেলে অচেনা পথে হাঁটতে বেরিয়ে গেল। এই সঙ্গীন বাতুলতা এখনো তাকে ছেড়ে যায়নি। মানসিক বিকারগ্রস্তের মতো সুযোগ পেলেই ইতস্তত না করে বেরিয়ে পড়ে সে। আজ অবশ্য অন্য কিছু ভেবে রেখেছে আশা। অনেকদিন ক্লাসে যাওয়া হয়নি। এভাবে আর চলা দায়। আজ যেভাবেই হোক সে বই নিয়েই মেসে ফিরবে। হয় কামলা খেটে উপার্জন করে, নয় ভিক্ষে করে। এক প্রকার কঠিন ও দুর্বোধ্য জেদ চেপে গেল আশার মনে,
জেদ এমন এক জিনিস যা মানুষের কঠিন কাজগুলোকে সহজ থেকে সহজতর করে তোলে। কখনো বা পণ ভঙ্গ করে, আবার কখনো বা পণ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। আশাও ঠিক একইভাবে প্রবৃত্ত হল। ঘণ্টা দেড়েক ধরে বিশাল শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেগার পরিভ্রমণ করে কোনো কাজ জোগাড় করতে পারল না আশা। ক্রমে ক্রমে কুয়াশা তিরোহিত হচ্ছে, বাড়ছে কোলাহল। অবশেষে একটা ঘুপচি গলিতে প্রবেশ করে একটা কমিউনিটি সেন্টারের রসুই ঘরের পেছনের ছোট আঙিনায় এসে দাঁড়াল সে। প্রকাণ্ড কমিউনিটি সেন্টারের বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় রান্নার কাজ এখানে করা হয়। চারিপাশে বিশ্বস্ত ধাউস ধাউস রন্ধন জিনিসপত্র ছড়ানো। আশা কৌতূহল নিয়ে উকি মেরে দেখল। একজন বৃদ্ধ গোছের নুজ লোক চেয়ারে বসে গুটি কয়েক মহিলা আর পুরুষ লোকের ওপর হাঁকাহাঁকি করছে এই বলে, মর্জিনার অসুখ করছে আগে কয়নায় ক্যা? এখন কামের বেটি পামু কই? এতগুলা কাম করবে ক্যাডা? 12টার মধ্যে খাওনদাওন রেডি করা লাগব। মঞ্জু গরু জবাই কর, আর তাড়াতাড়ি কামের বেটির ব্যবস্থা কর। 2-3 জন পুরুষ লোক দক্ষিণ পাশে দণ্ডায়মান গরুটার দিকে ছুরিচাপাতি নিয়ে এগিয়ে গেল। আশা মনে করল এখানে তার একটা কাজের বন্দোবস্ত হলেও হতে পারে। অদৃষ্ট ঘেটে দেখতে দোষ কোথায় ভেবে সে মাথা নুয়ে সামনের জীর্ণশীর্ণ বাঁশের বেড়াটা কথঞ্চিত ডিঙিয়ে বৃদ্ধটির কাছে গেল। আশা বৃদ্ধের ঠাটঠক দেখে বুঝে গেল সেই বাবুর্চি। সে আশাকে দেখে পেছনে ঘাড় বাঁকিয়ে ফিরে রসহীন মুখে জিজ্ঞেস করল, কি ক্যাডা তুমি? আশা অযথা কালক্ষেপণ না করে সোজা আসল কথা পারল, আমি কাজ করতে চাই। বৃদ্ধ বয়সভারে জর্জর শ্বেত ভ্রুকেশ নাচিয়ে বলল, ভালো কথা, কি কি কাম পার? আশা এর আগেও একবার বাড়ির এক আত্মীয়ার বিয়েতে এসব কাজ করেছিল। যদিও সেরাতে সর্বাঙ্গে তার চঞ্চনে ব্যথারা জেগেছিল এবং তাকে অনবরত কামড়াচ্ছিল যেন। আশা কাজের বিবরণ দিল, পিঁয়াজ মরিচ কাটতে পারি, মাছ, মাংস, মুরগি। বৃদ্ধ কিছুটা তুষ্টচিত্তে আশাকে থামাল। আচ্ছা আচ্ছা, এখন কাম শুরু করল তাইলে। ওই বড় ডেকটা ভালো করে ধুইয়া চুলার ওপর বসাও, তারপর পুকুর থেইক্কা বালতি কইরা পানি আইনা ঢালো। এরপর পেঁয়াজ রসুন আদা সব কাটবা। ফটিক্কা মাছ আর মুরগি নিয়ে আসলে ওগুলা মেহমান সাইজের করে কাটবা, এমন আরও কিছু উৎকট কাজ চাপিয়ে দিয়ে সবশেষে আদেশ দিল, তাড়াতাড়ি করবা। আশা গ্রীবা কাত করে সম্মত হয়ে চাদরটা আলগোছে খুলে রেখে কাজে নেমে পড়ল। কাজ নেহাত কম নয়, আয়োজনও নিশ্চয় অনেক বিশাল। প্রথমত বালতি করে পানি আনতে আনতেই তার হাতের পেলবো চামড়া যেন ছিঁড়ে যাবার জোগাড়। আশা বেশ জানে এই কাজটা বেশিরভাগ সময়ই পুরুষরা করে। এই বৃদ্ধ যে আশাকে পেয়ে ইচ্ছেমতো খাটিয়ে নেবার প্রয়াস করছে তা বলাই বাহুল্য। আশাও কিন্তু বিরুদ্ধ নয়, বরং কটা টাকা বেশি পাওয়া যাবে ভেবে সে প্রসন্ন বদনেই কাজগুলো স্কন্ধে তুলেছে। পানি তোলা শেষে বাঁকানো বড় বটিতে পেঁয়াজ কাটতে কাটতে ফসফস করে চোখের পানি মুছছে আশা। পেঁয়াজগুলো একটু বেশিই ঝাঁঝালো। এখনো রাশি রাশি পেঁয়াজ কর্তনের অপেক্ষায় প্রহর গুনছে। ওদিকে আবার একটা লোক বড় তক্তাপোষের ওপর গরুর রান থেকে মাংস আলাদা করছে আর আশার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। বলা অপ্রাসঙ্গিক নয়, সকাল সকাল ঘুম থেকে ওঠে চলে আসায় আশার মুখে আজ নিকাব ছিল না। এতেই হয়েছে যত দোষ। সময় যত বাড়ছে লোকটার কুদৃষ্টির উষ্মা যেন ততই আগুনের হলকার মতো স্ফুরিত হয়ে আশাকে দগ্ধ করছে। সম্পূর্ণ দগ্ধে খাক হয়ে ভস্মীভূত হবার আগেই সে সুযোগ বুঝে উঠে দাঁড়াল। বৃদ্ধ বাবুর্চি তখন রন্ধনশালার ভেতরে, দূরে কাজ করছে আরও গুটি কয়েক মহিলা, তারও দূরে জবাই করা গরুটার ছাল ছাড়াচ্ছে কসাইয়েরা। আশা কোত্থেকে যেন পাহাড়সম সাহস জোগাড় করে দর্পভরে লোকটার মাংসপরিব্যাপ্ত তক্তপোষের সামনে উপস্থিত হল। তামাটে রুক্ষ চেহারা লোকটা হাঁ করে তাকালো আশার ক্লান্ত তনুতার দিকে।
আশা আশেপাশে একবার ভীত চোখে তাকিয়ে আবারও কৃত্রিম জ্বলন্ত চোখে তাকালো লোকটার দিকে। রিনরিনে গলায় বলল, আপনার চোখ কি টেরা? বারবার আমার দিকে তাকান কেন? আমাকে চিনেন? আমি পুলিশের লোক। কখনো শুনেননি পুলিশ ছদ্মবেশে চেক দেবার জন্য আসে? আশা আর কিছু বলতে পারল না। তার মনে হতে লাগল তার কৃত্রিম ছদ্মবাসী খোলসা তারই অর্বাচীনতায় ঢিলে হয়ে যাচ্ছে। আরও কিছু বাড়িয়ে বলতে গেলে তারই আনাড়িপনায় পুরোপুরি ঝরে পড়বে সেটি। পুলিশের লোক হলে তো আরও শক্ত গলায় কথা বলতে হয়। এমন আদুরে গলায় বললে তো লোকটা আরও কাত হয়ে যাবে। তোমার দ্বারা হবে না আশা। তুমি রাম বোকা। আশা নিজেকে ধিক্কার দিতে দিতে আবারও দর্পভরে লোকটার সামনে থেকে চলে এলো। লোকটা নিতান্তই নপুংসক। নয়তো নাদিয়ার বুদ্ধি অনুসরণ করা আশার সামান্য মুখের কথায় কাজ হয়ে যায় কি করে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি যে লোকটা এরপর আর ভুলেও আশার দিকে ফিরে তাকায়নি। জনগণের বন্ধু পুলিশকে কে না ভয় পায়? দুপুরের মধ্যে আশা তার ওপর চাপিয়ে দেওয়া সমস্ত কাজ একে একে সুদক্ষিণ হতে সমাধা করল। উপরন্তু বাবুর্চির অর্ডারে যেগুলো তার করার বাইরে সেগুলোও করল। ফলে কালবৈশাখী আবর্তের পূর্বে যেমন আকাশপটে ঘোর কালো মেঘপুঞ্জের অতর্কিত আগমন ঘটে, তেমনিভাবে শেষ দুপুরে আশার শরীর ও মনে চরম অবসাদের গ্লানি নেমে এলো। আগ্রাসী মূরতা যেন গ্রাস করে নিচ্ছে তার পোক্ত শরীরটাকে। আর যেন এক পা চলতে চায় না। অনেকদিন পর আচমকাই সীমিত কাজের বাইরে গিয়ে এতগুলা কাজ করার অবসাদ শরীর যেন নিতে পারছে না। একটু বিশ্রাম দরকার। আশা বৃদ্ধের কাছে গিয়ে স্বনির্বন্ধ অনুরোধে বিদায় চাইল। বৃদ্ধ নাছোড়বান্দা। সে সজোরে মাথা নেড়ে দাবি প্রত্যাখ্যান করে বলল, ময়লাগুলো পরিষ্কার করব ক্যাডা? ওইগুলা করো, তারপর টাকা পাবা। অবসাদগ্রস্ত আশা শক্তি জুগিয়ে প্রতিবাদ করল, এগুলো পরিষ্কার করা তো কথা ছিল না। এই প্রতিবাদ দৃঢ়তাব্যঞ্জক নয়। বদলে আশার কণ্ঠস্বরে অসহায়ত্ব যেন স্পষ্ট ফুটে ওঠল। আশা আরও কিছুক্ষণ আশা নিয়ে দাঁড়িয়ে থেকে বুঝতে পারল, ময়লা পরিষ্কার না করে এই বৃদ্ধের হাতে আজ তার নিষ্কৃতি নেই। অগত্যা সে ময়লাগুলো সাফসুতরো করে নিজের ন্যায্য পারিশ্রমিক নিয়ে বিদায় নিল। সেদিন বিকালেই সে লাইব্রেরি থেকে পুরনো বই কিনে মনে মনে বলল, তোমার জেদের হয় হলো আশা। জেদটা কিছুদিন আগে করলে এতেগুলো ক্লাস মিস যেত না। অবশ্য সেদিন মেসে দুপুরের রান্নাটা আশার হয়ে তারিণী অপটু হাতে সমাপন করেছিল। এবং বিকালের দিকে আশাবৃ ফেরার পর অগ্নিশর্মা হয়ে একগাদা নির্দয়বাক্য শুনিয়ে দেয় তাকে। এভাবে বলা নেই কওয়া নেই একটা মেয়ের প্রয়াসী উধাও হয়ে যাওয়া আর কত সহ্য করা যায়? আশা কিচ্ছু বলেনি, নিশ্চুপ শুনে গিয়েছিল। পরবর্তীতে তারিন যখন আশার হাতে বই আর অবসন্ন শরীরের আর্তনাদ বুঝতে পারল, তখন সে নিজেই অনুতপ্ত হয়ে আশার সঙ্গে মানকলিতে যোগ দিল। বিগ বাজেটের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে কাশ্মীরের লাদাখে গিয়েছিল অভিনব। দিন 15 পর গতকালই সেখান থেকে ঢাকাতে ফিরে প্রবল নারীর টানে আজ চট্টগ্রামে এসে পৌঁছল বিমানযোগে। বাড়িতে পৌঁছানোর মূল রাস্তাটায় ব্যাপক যানজটে সমাচ্ছন্ন থাকার কারণে এয়ারপোর্ট থেকে পলিটেকনিক রোডের বিকল্প পথটা দিয়ে বাসায় পৌঁছাচ্ছিল সে। পথে হঠাৎই সে ড্রাইভারকে তড়িঘড়ি করে গাড়িটা থামাতে বলে তুলিকে নিয়ে রাস্তায় নেমে পড়ল পরিচিত কাউকে নৈরাশা নিয়ে ফুটপাতে বসে থাকতে দেখে। ধাবমান গাড়িতে থাকার কারণে মানুষটার চেহারা মস্তিষ্ক ধারণ করতে পারল না ঠিক, কিন্তু সে যে পরিচিত মুখ এটা পরিষ্কার। গাড়িটা মানুষটাকে ফেলে কিছুদূর সামনে এসে পড়েছিল। ওরা দুজন সে দূরত্বটুকু ঘুচাতে দ্রুতলয়ে পায়ে হেঁটে উল্টোদিকে এগোতে লাগল। শেষে কিছুটা কাছাকাছি আসতেই অভিনবের চোখের তারায় আশাবৃর থমথমে নোধর মুখশ্রীর একাংশ উদ্ভাসিত হল। অভিনব প্রথমে একটু উৎফুল্ল এবং পরক্ষণেই বিরক্তি বোধ করল।
এই শীতের নরম দুপুরে কি ফুটপাতে বসে রোদ পোহাচ্ছে কাণ্ডজ্ঞানহীন মেয়েটা? নাকি ঢ্যাটা জহিরের হাতে আত্মসমর্পণ করার জন্য বসে আছে এমন পাবলিক প্লেসে? অর্ধেক পথ চলে আসায় অগত্যা আর ফিরে না গিয়ে তড়িতে সে আশার মুখোমুখি গিয়ে দাঁড়ালো ব্যাপারটা যাচাই করে দেখবার জন্য। নতমুখী আশা জল ছলছল চোখে থুতনিতে সুকোমল করতল বিছিয়ে চুপটি করে বসেছিল। একটু আগেই সে চরমভাবে অপদস্থ হয়েছে কলেজের কিছু ছেলেপেলের হাতে, এরপর থেকে তার পাঁজরতলের অদৃশ্য পুরনো ক্ষতস্থানের ব্যথাটা আবারও ঘুম ভেঙে জেগে উঠেছিল। নিরতিশয় ব্যথায় কাতর হয়ে সে ফুটপাতে বসে পড়েছিল নির্দ্বিধায়। এখন আবার সামনে কেউ একজন সুমুখে খাম্বার মতো দাঁড়িয়েছে উপলব্ধি করে সে অশ্রুজল পরিপূর্ণ ঢলঢলে চোখ দুটো উৎক্ষিপ্ত করল। অভিনব এক পা ঢিলে করে কপাল কুঁচকে সরাসরি প্রশ্ন করল, কি সমস্যা আশাবরী? তোমাকে বলেছিলাম না জহির চট্টগ্রামে আছে? ঠিক তখনই আশা দুচোখ উপরে তুলে অভিনবের দিকে তাকিয়েছিল। তা দেখে অভিনব মনে মনে একটু টলল। তবুও সে নিষ্কম্পে বলল, কাঁদছ কেন? এরপর তুলির দিকে তাকিয়ে কৌতুকের গলায় ছড়া ধরল, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল? তাই তো আশা ক্লাস না করে ফুলিয়েছে গাল। ছড়া শুনে তুলি খিলখিল করে হেসে ওঠল। কিন্তু আশা মেয়েটার নাজেহাল অবস্থা দেখে পরক্ষণেই সে হাসির জোয়ারে আকস্মাৎ বাদ বসিয়ে থামিয়ে দিল। সত্যি বলতে, অভিনব কখনোই এমন রসিকতা করে না কারো সঙ্গে। গত 15টা দিন শুটিং স্পটের কারো সঙ্গে এক মুহূর্ত আড্ডাতেও বসেনি সে। অথচ এই বুদ্ধিহীন সহজ সরল মেয়ের দর্শন লাভ মাত্রই তার ভেতরকার রসিক মনটা আড়মোড়া ভেঙে ওঠে। না হেসে তো পারা যায় না। অভিনব ভাবল, কতদিন দেখা হয় না বোকা মেয়েটার সাথে? 1 মাস? না তারও বেশি? বেশিই হবে বোধ হয়। 15 দিন তো লাদাখেই ছিল সে। তার কোনো কই আগ থেকে তেমন দেখা সাক্ষাৎ হয় না। কাজই বা কি, সময়ই বা কোথায়? কিন্তু মেয়েটাই বা আজ এমন কাদো কাদো কেন? তার জন্য কোনো ঝামেলা প্রস্তুত করে রেখেছে কি নাকে বলবে? অহর্নিশি ঝামেলা কাঁধে বয়ে বেড়ায় মেয়েটা। একটা না একটা অঘটন না ঘটালো তার দিনটা যে বৃথা হয়ে যায়। আশা মুখ হয়ে গেল মনে করে অভিনব যখন বিরক্ত হয়ে মনে মনে চলে যাবার উদ্রেক করল আশা মুখে তখন কথা ফুটল। সে বিধুর ঢেউতোলা গলায় অভিযোগের সুরে বলল, আপনার জন্যই কিছু ছেলে আমাকে কানে ধরিয়েছে। এরপর থেকে আমার পেট ব্যথা করছে। তাই বসে আছি এখানে। অভিনব ব্যাককলের মতো আশেপাশে তাকালো আশার কথাটা শুনে। আমার জন্য মানে? তুমি কি করেছিলে? অভিনব সন্দেহপ্রবণভাবে দুচোখ সরু করল। আশা একটু বিপাকে পড়ে চুপ করে থেকে একসময় অপরাধী গলায় স্বীকার করল, ক্যান্টিনে একজন ক্লাসমেটকে কথার কথাস বলেছিলাম আপনি খারাপ। তখন কিছু সিনিয়র ছেলে কথাটা শুনে ফেলেছিল। ভালোই তো হয়েছে। কানে ধরে ওঠবস করিয়েছে নাকি শুধু কানে ধরিয়েছে? শুধু কানে ধরিয়েছে। এজন্য কাঁদছ? না। তাহলে? আমার আশা থেমে থেমে কিছু একটা বলার চেষ্টা করল। অভিনব ঘাড় বাঁকিয়ে উৎকর্ণ হয়ে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে জানতে চাইল, তোমার এম ড্যাশ? অভিনব বিমোহিত চোখে আবিষ্কার করল আশাবরীর নাসারন্ধ্র গলে কালচে রক্তধারা তার ওই বেদনাগ্রস্ত শুষ্ক ওষ্ঠের কাছে জমা হচ্ছে ধীরে ধীরে। পলে পলে অভিনবের চোখদ্বয় বিস্ময়ে বিস্ফারিত হল। আশাবরী ভাবল, গায়ক বোধহয় রেগে যাচ্ছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অভিনব আশাকে এক হাতে হেঁচকা টান দিয়ে নিজের প্রশস্ত বুকের ওপর তার মাথার পেছনের অংশ ঢেকিয়ে সবলে যেতে ধরল, অন্য হাতে আশু পকেট থেকে নিজের রুমালটা বের করে আশার নাকের ওপর চাপল। নির্বোধ আশা তখনও বুঝতে পারেনি যে তার নাকের বিবর গলে রক্ত পড়ছে।
সে হতভম্ব হয়ে অভিনবের সুপ্রশস্ত বুকের ওপর খাঁচায় আবদ্ধ পাখির ছানার মতো ছটফট করতে লাগল। সূর্যমুখী ফুল যেমন সূর্যের পানে উন্মুখ হয়ে তাকিয়ে থাকে, আশাও তেমনি ব্যর্থ হয়ে ওর বুকের ওপরেই মাথাটা আলতো করে ঘুরিয়ে নিয়ে অভিনবের মুখের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, আপনি কি আসলেই খারাপ? আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন? অভিনব দাঁত খিচিয়ে বলল, হ্যাঁ আমি খারাপ। চুপ করে থাক বোকা মেয়ে। আগে কখনো নাক দিয়ে রক্ত পড়েছে? আশাবরী তখন বুঝল ব্যাপারটা। মুখের কাছে অনুভূত হল রক্তের অদ্ভুত নোনতা স্বাদ আর শ্যাতানো রুমালে রক্তের আভাস। পুরনো ব্যথা আবারও প্রাণবন্ত হবার কারণ তবে এই। সে বলল, হ্যাঁ হয়েছে, 2 বার। ছেড়ে দিন আমাকে। এমন মাঝে মধ্যে হয়, কিছু হবে না এতে। তখন চারিপাশে ক্রমশ লোকজন জড়ো হচ্ছে। সবার চোখে মুখে উদ্বেগের ছায়া। বিশেষত অভিনবকে চেনে না এমন মানুষ এখানে খুঁজে পাওয়া ভার। তাকে বাইরে বের হতে দেখা যায়ও খুব কম। কাজেই আজ হুট করে কোত্থেকে একটা অসুস্থ মেয়েকে নিয়ে এমন জনসম্মুখে হাজির হল, সে নিয়ে জনমনুষ্যের উৎকণ্ঠার আদিঅন্ত নেই। অভিনব বুঝল এখান থেকে দ্রুত সরে পড়া দরকার। কাল সকালে আবার নিউজ না হয়ে যায়। জনসমুদ্রে গায়কের মানব সেবা। লোকজনকে বিশ্বাস নেই। পান থেকে চুন খসে পড়লেই আজকাল ফেসবুকে ছড়িয়ে যায়। অভিনব আশাকে মৃদুভাবে ধাক্কা দিয়ে তুলির কাছে সমর্পণ করে বলল, রুমালটা ধরে রাখো, আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি বাসায় যাচ্ছি। প্রয়োজন হলে ফোন করো। আশাবরী কিশোরীর মতন গাইগুই করতে করতে আরেক দফা কান্না জুড়ে দিয়ে বলল, আমার কিছু হয়নি তুলি, আমাকে মেসে যেতে দাও। মুহূর্তেক পর আবার তুলির কানে ফিসফিসিয়ে বলল, গায়ক চলে গেলে আমাকে ছেড়ে দিও কেমন? মুহূর্তেক পর আবার তুলির কানে ফিসফিসিয়ে বলল, গায়ক চলে গেলে আমাকে ছেড়ে দিও কেমন? তুলি বলল, তোমার রক্ত পড়া বন্ধ করতে হবে তো। অভিনব চলমান একটা খালি গাড়ি দাঁড় করিয়ে ওদের কাছে এসে বলল, কানে কানে কি কথা হচ্ছে? যাও তুলি, গাড়িটা নিয়ে যাও। আমি টায়ার্ড ভীষণ। তুমি যা দরকার হয় করো। বলে অভিনব নিজের গাড়িটার দিকে এগিয়ে গেল। তুলি আশাকে নিয়ে কাছাকাছি একটা হসপিটালে এলো। কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে তার রক্তপাত বন্ধ করল এবং এসব বিষয়ে পারদর্শী একজন ডাক্তারের কাছে আশাকে হস্তান্তর করল। সমস্ত পূর্ববৃত্তান্ত জানার পর সেই ডাক্তার তাকে এক্স-রে সহ বিভিন্ন নমুনা পরীক্ষা দিল। 2 দিন পর টেস্টের রিপোর্ট সংগ্রহ করে পুনরায় ডাক্তারের সঙ্গে মোলাকাত করা হবে। তখনই আশার শরীরের মূল সমস্যা উদ্ঘাটিত হবে। এক্স-রে রুমের সামনে প্রচণ্ড ভিড় লেগে আছে। নিযোগকৃত কর্মীরা একের পর এক রুগ্ন মানুষের এক্স-রে করে কুলিয়ে উঠতে পারছে না। আশা আর তুলি অনেকক্ষণ অবধি রুমের সামনের করিডোরে পাতানো নীল রঙা বেঞ্চিতে বসে আছে। পাশাপাশি আরও অনেক রোগী কিংবা তাদের আত্মীয়স্বজন উপবিষ্ট। কেউ বা নির্ভার আর কারো বা চোখে মুখে শকাতর ভাব। বক্ষরন্ধ্রে হাসপাতালের চিহ্ন খোদিত এপ্রন পরা কর্মীরা স্থৈর্যতা নিয়ে নিজেদের কাজ করে যাচ্ছে। অপরদিকে আশাবরীর মনটা শুধু পালাই পালাই করছে। তার মনে হচ্ছে সে এখন পুরোপুরি সুস্থ, ফিটফাট হয়ে গেছে। নাক দিয়ে রক্ত পড়ছে না। পাঁজরের নিচেও আর ব্যথা নেই। ডাক্তাররা নিশ্চয় টাকা খাওয়ার জন্য এসব নাটক করছে। তাছাড়া এসব উঁচুদরের চিকিৎসা করার মতো তার সাধ্য নেই। গায়কের কাছে সে এমনিতেই ঋণী। অসাধু ডাক্তারদের কারণে ঋণের বোঝাটা ভারী করে ভবিষ্যতের দিনগুলোকে মনোবেদনায় পীড়িত করার জন্য সুগম পথ তৈরি করে দেওয়ার মানে হয় না। সুতরাং যে কোনো উপায়ে তুলিকে ফাঁকি দিতে হবে। গায়কের টাকার খোটা তার মোটেও ভালো লাগবে না। একবার থানা থেকে ছাড়িয়ে এনে কতদিন এটা নিয়ে জ্বালিয়েছে। তুলি,
আমি একটু ওয়াশরুমে যাব। সহসা উঠে দাঁড়িয়ে বলল আশা। তুলি একটু সন্দিহান হয়ে তাকাল। তোমার সিরিয়ালটা কাছে চলে আসছে, আর একটু পড়ে যাও। আশা সারগর্ভ গলায় বলল, আরে না, তুমি বোধহয় জান না, এক্স-রে করার আগে পেট খালি করতে হয়। আমার তো সমস্যা নাকি পেটে? তো খালি না করলে ভালোভাবে ছবি উঠবে কেমনে? তুলি একটু অনন্যমনা হয়ে মাথা নেড়ে বলল, সেটাও ঠিক। যাও তাহলে, ডানে ঘুরে সোজা গেলে লেডিস টয়লেট পাবে। আচ্ছা, বলে আশা নিশ্চিন্ত মনে বেরিয়ে গেল। একটু এগিয়েই পিছনে ফিরে তাকাতে তাকাতে তড়িৎচঞ্চল পায়ে হাসপাতালের বড় করিডোর পেরিয়ে রিসিপশন অতিক্রম করে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে বাঁচল। দুর্ভাগ্যবশত তার বইপুস্তকে ঠাসা ব্যাগটা তুলির কাছেই রয়ে গেল। সে যাক, ওই বাড়িতে তার প্রতিনিয়ত অবাধ আনাগোনা রয়েছে, কোনো এক ফাঁকে গিয়ে তুলির কাছে ক্ষমা চেয়ে মহার্ঘ ব্যাগখানা উদ্ধার করা যাবে। 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, ক্রমে ক্রমে 10-15 মিনিট পেরিয়ে গেল, তবু আশা ফেরার নামগন্ধ নেই। তুলি ভাবল, মেয়েটা টয়লেটের গহ্বরে পা মুচকে বসে আছে কি না কে জানে। এর মধ্যে আশার নাম ডাকা হয়েছে, কিন্তু সে অনুপস্থিত থাকায় অন্য একজন রোগী প্রবেশ করেছে তার বদলে। তুলি আরও মিনিট কয়েক অপেক্ষা করার পর সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ করল এবং সর্বশেষে না পেয়ে সে হৃদয়ঙ্গম করল, বোকা মেয়ে আশাবরী তাকেই বোকা বানিয়েছে। বিকালে অভিনব তুলির মুখে ঘটনাটা শুনে একটু নীরবতা পালন করে বলে ওঠল, একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বুঝলে তুলি, মেয়েটা একদমই আনাড়ি, নিজেই নিজের ভালোমন্দ বুঝে না। আমার তাতে কি? একজন মানুষকে নিয়ে এত সময় দিতে আমি রাজি না, বিশেষ করে যে নিজের ভালো বুঝে না। বাদ দাও, একটা লিরিক লিখলাম, তোমাকে শুনাই আগে। তুলি ম্লানমুখে অমনোযোগী শ্রোতা হয়ে লিরিকটা শুনল। এরপর আবারও অপ্রিয় প্রসঙ্গ উত্থাপন করল, কিন্তু ভাইয়া, ডাক্তার যে বলল এটা ওই ট্রেন দুর্ঘটনার জন্য হয়েছে, যার কারণে হয়তো শরীরের ভেতরে অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিনব লিরিকের কাজটা হাতে নিয়ে নিবিষ্ট মনে কাটছাট করতে করতে বলল, হতে পারে, এই টপিক অফ কর। তুলি চুপ করে গেল। আপাতত অভিনবের বাইরে কোনো কাজ নেই, কয়েকটা দিন ঘরে থেকেই কাজ করবে সে। কাজেই তুলিরও অফুরন্ত অবসর এখন। সুযোগ পেলেই সে অভিনবের ছোট বোন ইহিতার সঙ্গে সময় কাটাতে ছুটে যায়। আজও গেল। সেদিন সন্ধ্যায় আশা অনেক দুরু বুকে দুলুকে পড়াতে গিয়েছিল। মনের মধ্যে এক আশঙ্কার গুরুগর্জন পুড়ে হৃদয়দেশে ভূমিকম্পের মতো ধাক্কা দিয়ে ফিরছিল বারংবার। কখন যে আবার বদগায়কটা এসে বকাঝকা শুরু করে হাসপাতাল থেকে পালানোর কারণ জানতে চায় তার ঠিক নেই। তখন সে কি জবাব দিবে? স্বস্তির কথা হলো সেদিন অভিনবের সামনে পড়ল না আশা। লুকিয়ে নিচতলায় তুলির ঘরটাতে গিয়ে ওর কাছে সবিনয় ক্ষমা চেয়ে ব্যাগটা ছাড়িয়ে এনেছিল। এরপর দৈবক্রমে আরও 2 দিন আশা আর অভিনব মুখোমুখি হল না। কিন্তু তৃতীয় দিন আর রেহাই পাওয়া গেল না। একটু সবিস্তারে বর্ণনা করা যাক। লাদাখ থেকে ফিরে প্রকৃতির অবস্থান পরিবর্তনের কারণে অভিনবের শরীরটা একটু বিদ্রোহ শুরু করেছিল। ফলে সর্দি কাশির সাথে ঘুসঘুসে জ্বর ছিল 2-1 দিন। তবুও তার কর্মের বিরাম নেই। স্টুডিওতে বসে দিনরাত কী সব রাজকার্য উদ্ধার করে যাচ্ছে সে। কখনো বা খাতার ওপর ধ্যাননিবিষ্ট হয়ে গীতি লিখছে, কখনো বা বাজনা বাজিয়ে গানের টিউন তৈরি করছে। তার মতে, গলার জন্য গান গাওয়া থেকে অবসরপ্রাপ্ত হয়েছি, অন্য কাজ কি দোষ করল? যাই হোক, ভীষণ ব্যস্ততম ছেলেকে একদণ্ড ঘরে পাওয়া গেল মনে করে মা জেসমিন আক্তার শেষ বিকালে পারিবারিক বৈঠক ডাকলেন। মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য সবাই একসঙ্গে হয়। অভিনবকেও সেখানে যোগ দিতে হল।
অবিদিত কারণে আলোচনার বিষয়বস্তু অভিনবের কাছ থেকে উজ্জ্ব রাখা হল। শুরুতে দোতলায় বসার কথা থাকলেও পরে আবার তেতলায় অভিনবের বোনের ফ্ল্যাটে উপস্থিত হল সবাই। অভিনব উপস্থিত হল সবার শেষে। তার পরনে শুভ্র হাফ ট্রাউজার আর গায়ে ঘুটঘুটে কালো টি-শার্ট। টি-শার্টের ওপর আঁকাবাঁকা অক্ষরের খোদাই করা আই ডোন্ট কেয়ার। একটু উনোপাজুরে দেখাচ্ছে তাকে। অসুস্থতায় দুচোখ যেন ঈষৎ অক্ষকোটরে ঢুকে পড়েছে। একরাশ ঘন চুলগুলো যত্নহীন, এলোথেলো, রুক্ষ, তবুও সৌষ্ঠবপূর্ণ। সারা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলোর বয়স বেড়েছে। চিবুকের নিম্নভাগের দাড়ির পাক দুটো একটু বেশিই প্রতীয়মান। এতক্ষণ আলী সাহেব বেশ প্রফুল্ল মনে সবার সঙ্গে কথা বলছিলেন। ছেলেকে দেখামাত্রই তিনি গুরুগম্ভীর ভেক ধরলেন। সঙ্গে সঙ্গেই খোঁটা দেওয়া গলায় বললেন, কি মহা ব্যস্ত মানুষ রে! আমি ক্লাস নিয়ে চলে এলাম। আর ঘরের মানুষ ঘরে থেকে আসতে পারে না। টাইম সেন্স এই জনমে হবে না বোধ হয়। অভিনব প্রতিবাদ না করে ভারী মুখে সবার উদ্দেশ্য বলল, কি আলাপ করার ছিল? শুরু কর। অভিনবের অপ্রফুল্লতায় পরিবেশটা ঝড়ঝঞ্ঝাহীন মরুর মতন গুমোট হল এক মুহূর্তের জন্য। জেসমিন আক্তার শুরু করলেন, আজ আমাদের দুলুর জন্মদিন। সন্ধ্যায় ওর টিউটর সহ আসলে কেক কাটা হবে। কিন্তু এর আগে আরও কিছু কথা আছে। অভিনব শেষের কথাটা কানে না তুলে ছোট্ট দুলুর খোঁজে চারিপাশে তাকিয়ে দেখল, অদূরেই সোফার ওপর মুখ ভার করে আছে মেয়েটা। অভিনব উঠে গিয়ে দুলুর তসতসে কোমল গালে খসখস করে দুটো চুম্বন করে বলল, সরি দুলু মনি, মামার খেয়াল ছিল না। হ্যাপি বার্থডে। দুলু অভিনবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, উফ মামা, তোমার দাড়ি কাটতে পার না? লাগে যে। বিপুল হাস্যরোল উঠল বসার ঘরে। অভিনব আবার নিজের জায়গায় এসে বসে মায়ের উদ্দেশ্যে বলল, বলো কি কথা আছে? পরক্ষণেই বোনকে মিটিমিটি হাসতে দেখে প্রশ্ন করল, ইহিতা হাসছে কেন? ইহিতা হাসছে কারণ খুব দ্রুত আমরা ধুমধাম করে একটা বিয়ের অনুষ্ঠান করব। ইহিতার বিয়ে? বোনের দিকে চোখের ইশারা দিয়ে বলল অভি। আরে না, ইহিতা তো ঠিক করেই নিয়েছে যে ভাবি ঘরে না ঢুকি এসে বিয়ে করবে না। তাছাড়া ও আছে ওর পড়াশোনা নিয়ে। এত তাড়াতাড়ি ওর বিয়ে হচ্ছে না। তাহলে? হাদা, তোমার বিয়ে। বয়স কত হলো হিসাব আছে? 28 শেষ হতে চলল। এভাবে ধেই ধেই করে আর কত ঘুরে বেড়াবে? ঘরে বউ থাকলে আমরাও ছেলেটা দুদণ্ড ঘরে দেখতে পাব। এটাই আশা আর কি। যাক, তোমার কোনো পছন্দ আছে? হ্যাঁ, শার্ট প্যান্ট পরা কোনো ঢঙ্গি মেয়ে মাথায় থাকলে আজই ঝেড়ে ফেলে দাও। মেয়ে অবশ্যই ঘরকন্যা হতে হবে। স্ত্রীর কথা শেষ হতে না হতেই অন্যদিকে তাকিয়ে টিপ্পনিটা কেটে ফেললেন আলী সাহেব। অভিনব ছোট একটা দীর্ঘশ্বাস চেপে টেবিলে নখ ঠুকে শব্দ করতে লাগল, একসময় কি ভেবে বলে ওঠল, আমাকে বিয়ে দেবার কুবুদ্ধি কে দিল তোমাদের? এসব বাদ দাও, আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। অনেক কিছু করা বাকি আছে এখনো। মা দৃঢ় গলায় বললেন, অভি, তুমি এখন সব দিক দিয়ে এস্টাবলিশ। আর কি করার থাকতে পারে? এমন কিছু যা তোমাদের চোখে সাধারণ, কিন্তু আমার জন্য তা জরুরি। আলী সাহেব অসন্তুষ্টি নিয়ে বললেন, ওর সঙ্গে কথা বলা বৃথা। চিরকাল অবাধ্য ছিলে, আজও থাকো। বাদ দাও জেসমিন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে দেখে জেসমিন আক্তার বৈঠকের সমাপ্তি টেনে বললেন, ঠিক আছে, অন্যদিন আলাপ করা যাবে এটা নিয়ে। এখন কেক কাটার ব্যবস্থা কর ইহিতা। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে আশাবরী মূল দরজা ঠেলে প্রবেশ করল ঘরে। দুই ফ্ল্যাটের সবাইকে একসঙ্গে দেখে আশা নিজে কিছুটা ভেবরে গেল।
পশ্চিমের দেয়াল ঘড়িটার দিকে ঘাড় বাঁকিয়ে দেখল অসময়ে এসে পড়েছে কিনা। না, ঠিক সময়েই তো এসেছে। সর্বনাশ, গায়কও আছে এখানে। কিন্তু তাকে এমন নিরংশ, ভঙ্গুর দেখাচ্ছে কেন? অসুখ করেছে নাকি চিরকেলে সুস্থসবল মানুষটার? ততক্ষণে সবাই বসা থেকে উঠে পড়ছে ধীরে ধীরে। প্রস্তুতি নিচ্ছে দুলুর জন্মদিন উদযাপনের। বলা বাহুল্য, আশা জানত না আজ দুলুর জন্মদিন। সে দুলুকে পোড়ানোর জন্য লাইব্রেরি ঘরের দিকে এক পা এগিয়ে আবার পিছনে নিয়ে এলো যখন দেখল অভিনব কঠিন মুখ নিয়ে এদিকেই এগিয়ে আসছে, অর্থাৎ মূল দরজার দিকে। আশা ভাবল, কি হয়েছে, একটু খোঁজখবর নেওয়া যাক। লোকটা তাকে কত রকম ফের সাহায্য সহযোগিতা করে, সব দেখেও না দেখে চলে গেলে তো অকৃতজ্ঞ হয়ে যায়। কোনো বাক্য বিনিময় ছাড়া অভিনব যখন আশার পাশ দিয়ে চলে যাচ্ছিল, আশা তখন এক হাত অনুচ্চভাবে বাড়িয়ে কেটে কেটে বলল, আপনি কি ঠিক আছেন? অভিনব থমকে দাঁড়িয়ে ঈষৎ মাথা তুলে চোখ সরু করে তাকাল। তার রক্তাপকঠিন মুখে একটা চাপা ক্রোধের বনি এফোরোফোর করে বেড়াচ্ছে। যে কোনো সময় তা অগ্নিস্ফুলিঙ্গ রূপে বেরিয়ে আসতে পারে। লাইব্রেরি ঘরে চলো, কথা আছে, চাপা গম্ভীর গলায় বলল অভিনব। বলে নিজেই লাইব্রেরি ঘরের দিকে এগিয়ে গেল চপল পায়ে। আদেশমতো আশা শঙ্কিত চিত্তে ওর পিছু পিছু লাইব্রেরি ঘরে অনুপ্রবেশ করতেই অভিনব কটাস করে দরজাটা লাগিয়ে দিল। এরপর খপ করে আশার হাতটা ধরে সুবিশাল লাইব্রেরির একেবারে শেষ প্রান্তে গিয়ে আশাকে হালকা ধাক্কা দিয়ে দাঁড় করাল। আশা দলিত নিষ্পেষিত হাতটা চাপা আর্তনাদে ডলতে ডলতে বিস্ময়াহত হয়ে ক্রুদ্ধ গায়কের দিকে তাকাল। মাত্র ঘটে যাওয়া ঘটনার আগামাথা কিছুই তার বোধগম্য হল না। শান্তশিষ্ট গায়ক হঠাৎ এমন দীপ্র হয়ে ওঠার পেছনে কি কারণ গুহ্য? অভিনবের বাবা মা কর্তৃক আরোপিত রাগ আর আশার সেদিনকার হাসপাতাল থেকে পালানোর নিমিত্তে রাগ এবার পুঞ্জীভূত হয়ে মহিরুহ আকার ধারণ করল এবং আশার মতন তেজহীন মেয়ের ওপর সেই ঝাল ঝাড়ার সুযোগটা যেন অভিনব ছাড়তে পারল না। সে তর্জনী তুলে গনগনে গলায় বলল, এই মেয়ে, তোমার কি পালানোর বাতিক আছে? হ্যাঁ, সুযোগ পেলেই পালাতে মন চায়? তুমি হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে শুধু তুলিকেই অপমান করনি, আমাকেও করেছ। আশা ভম্বলের মুখ হা করে বিচলিত কণ্ঠে বলল, অপমান কিভাবে করলাম? আমার তো চিকিৎসার টাকা ছিল না, তাই আমি চলে এসেছিলাম। তুলিকে বললে আসতে দিত না। হ্যাঁ, ওটাই তো অপমান। আমি কি চেয়েছিলাম চিকিৎসার টাকা? তোমার মতো প্রতিদিন কতজনকে আমার সংগঠন থেকে চিকিৎসার সাহায্য দেওয়া হয় তার ঠিক নেই। তোমাকে নিজ হাতে, নিজের বিশ্বস্ত লোক দিয়ে পাঠিয়েছিলাম, এটাই আমার দোষ ছিল, তাই তো? আশা মাথা নিচু করল। ওই অগ্নিময় তীব্র ধারালো দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে নিচু গলায় বলল, আপনিই তো গতবার থানা থেকে ছাড়িয়ে এনে বলেছিলেন পরে সে টাকাগুলো ফেরত দিতে। অভিনব এবার একটু আত্মসংযমের চেষ্টা করে চিবিয়ে চিবিয়ে বলল, আশাবৃ, কথার ধাঁচ বুঝো না তুমি? তুমি আসলেই চরম গাধি একটা মেয়ে। আশা ভুল স্বীকার করে অনুতপ্ত গলায় বলল, ভুল হয়েছে, মাফ করে দিন। এখন কি করব? অভিনব এক পা দু পা নড়েচড়ে অবজ্ঞা ভরে হাত উল্টাল। নাথিং। আমি আর নেই তোমার সঙ্গে। নিজের ভালো কুকুরও বুঝে। যে বুঝে না, অকৃতজ্ঞের মতো আচরণ করে, এত কিছুর পরও তার সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই। থাকতে পারে না। বুঝব না লোকের সঙ্গে আমার আলাপ আলোচনা, বুদ্ধিহীনের সাথে নয়। আমি কখনোই নিজেকে বড়, উঁচু মনে করি না। সাধারণ জনগণের সঙ্গে আমি গায়ক কিংবা জনপ্রতিনিধির মতো আচরণ করি না। বরং বন্ধু মতো আচরণ করি, কাছে টেনে সুযোগ সুবিধা যাচাই করি। তাই হয়তো মানুষ আমাকে এত ভালো পায়। কিন্তু তোমার মতো নির্বোধ মানুষের জন্য সেটা আমি ব্যাহত হতে দিতে পারি না।
আমি চাই না কেউ আমাকে আত্মম্ভ্রী বলে জানুক। আমার ভেতরের রাগটা দেখুক। অভিনবের মুখনিসৃত কথাগুলো যেন আশার বুকের অভ্যন্তরে অগ্নিময় খড়গ দিয়ে ফালাফালা করে দিচ্ছে। জ্বালাপোড়া করছে ভীষণ। বুকের পাঁজর ঠেলে ঊর্ধ্বমুখী কান্নার বাষ্প জমছে চোখের কোণে। স্বার্থান্বেষী জহির আর কুলসুমা আশা চট্টগ্রামে আসার কথা ইতোমধ্যেই বিদিত। যে কোনো সময় আশাবৃর ঝলমলে সুনীল আকাশে জমতে পারে শ্রাবণ মেঘের ঘুটঘুটে আধার। তখন এই মানুষটাই একমাত্র তার ভরসার স্থান। মহানুভব গায়কের আশেপাশে সদাসর্বদা তার আনাগোনা আছে এই ভেবে সে নিশ্চিন্ত ছিল এতদিন। আজ যদি অভিনব নামের এই বটবৃক্ষটির ডালপালা কেটে ফেলা হয় তাহলে আশার মাথার ওপর যে তপ্ত রোদ্দুর খা খা করবে, তখন কে তার তৃষিত কণ্ঠে পানি তুলে দেবে? ভাবতে ভাবতে আশা নীরব অশ্রু ছেড়ে দিল গালের ওপর। অভিনবের ক্রুদ্ধ মুখ তখনও আশাকে ভর্ৎসনা করে যাচ্ছিল। আশাবৃ কাঁদছে দেখে সে তাড়াতাড়ি বলল, এই চুপ, কান্না করবে না, কাঁদলে বিশ্রী দেখায় তোমাকে। হাসো 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 বললাম। আশাবৃ কাদো কাদো মুখে কৃত্রিম হাসির রেখাপাত করল। অদ্ভুত দৃশ্য। এই তো গুড। আমি যখন বলবো তখনই হাসবে। আজ দুলুর জন্মদিন, আসো কেক কাটবে। থমথমে মুখে গমগমে কণ্ঠস্বরে ঘরদোর প্রকম্পিত করে কথাটি বলে অভিনব বেরিয়ে গেল। আশা কেবল চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে রইল। আশাকে নির্ভারে ছুঁড়ে ফেলে দিয়ে কত সহজেই না চলে গেল অভিনব। আশা মনে মনে ভাবল, এমন অদ্ভুত চরিত্রের কেন এই মানুষটা? নিশ্চয় কিছু একটা ঘটেছে, নয়তো আশাকে সে বরাবরই স্নেহের চোখে দেখে। যত বকাঝকাই করুক তাতে একটা বাৎসল্যের আবেশ পাওয়া যায়। কিন্তু আজ কেন এমন নিষ্করুণ আচরণ করল? সেদিনের পর প্রায় মাস দেড়েক কোনো দেখা সাক্ষাৎ হল না তাদের। অভিনব জানত আশা কোনো সময় এই বাড়িতে দুলুকে পড়াতে আসে। সেই সময়টাতে সে নিজের কাজে লীন হয়ে থাকে যাতে ওই অবোধ মেয়েটার কোনো অসহনীয় আনাড়িপনা তার চোখে না পড়ে। নিতান্ত ঠেকায় পড়ে সেদিন আশার মুখে কেক গুজে দিয়েছিল সে। ওখানে শেষ। আশাও কিছুদিনের মধ্যে ব্যাপারটা ভুলে গিয়ে স্বাভাবিক হয়ে পড়াশোনায় মনোনিবেশ করল। মনে মনে এটা চিন্তা করল যে, আল্লাহ যদি আমাকে রক্ষা করতে চান, তবে অভিনব কেন? শত উসিলা এসে ভ্রান্ত পথটা বাতলে দেবে আর শত্রুদের সমূলে উৎপাটিত করবে। সেই মাসটা আশা কোনো আর্থিক টানাপোড়েন আর কোনো দৌরাত্ম ছাড়াই অতিক্রম করে গেল। সবকিছু পরিশোধ করার পর গোটা মাসের যথাযথ হাতখরচও অবশিষ্ট রইল, যা দিয়ে সে সেই মাসটা স্বাচ্ছন্দ্যেই কাটিয়ে দিল। তবুও আশা চেষ্টায় আছে আরও একটি টিউশনি জোগাড় করার। জীবনের গতি সবসময় সমান্তরাল থাকে না। জীবন হল সমুদ্রে মতো। সমুদ্র যেমন কখনো নীরব শান্তরূপে থাকে, আবার কখনো ফুলে ফেপে গর্জে ওঠে, কালান্তক রূপ ধারণ করে, জীবনেও ঠিক তেমন শান্ত ও অশান্ত সময় আছে। জীবনের এই শান্ত অশান্ত দিকগুলোকে সামলা দেবার জন্যই আশার আরও উপার্জন দরকার। এই বিষয়ে আশা তারিনের সঙ্গে কথা বলল। সে জানাল, তার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা এবং সমর্থন থাকবে আশার জন্য। আশার ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ হঠাৎই চঞ্চল আর ভয়ঙ্কর হয়ে ওঠল। একটু আগেই ছাত্রদের দুই গ্রুপের মধ্যে একদফা লাঠালাঠি, ঘোর সংঘর্ষের সমাপ্তি শেষে পরিবেশ কিছুটা স্তব্ধ এখন। পুরো ক্যাম্পাসে পুলিশ টহল দিচ্ছে। ছাত্রছাত্রীরা ক্লাস করছিল, এমন সময়ই হঠাৎ এই বিবাদ লেগে যায়। পুলিশ এসে ছাত্রশিক্ষক সবাইকে একে একে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করছে। শিক্ষার্থীদের চোখে মুখে উদ্বেগ, মুখে ফিসফাস চাপা গুঞ্জন। আশাবৃ শেষ ক্লাসটা করবে না চিন্তা করে শেষ পর্যন্ত করেছিল, নয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না। সে পরিস্থিতি খতরনাক বুঝতে পেরে একজন মেয়ে ক্লাসমেটকে শুধাল, কারা মারামারি করেছে এখানে? মেয়েটা চাপা গলায় উত্তর দিল,
নেতা চিকনা আজম আছে না? ওর দলের ছেলেরা আর অভিনবের দলের ছেলেরা। আশা একটু অবাক হয়ে বলল, অভিনব? গায়ক? উনার দল আছে? বিরাট দল আছে, কিন্তু সেটা অপ্রকাশে। এটা তো স্পষ্ট যে সামনের ইলেকশনে অভিনব ভাই প্রার্থী হবে আর নিশ্চিত জিতবে। এজন্য চিকনা আজম পাগল হয়ে গেছে রাস্তা থেকে অভিনব ভাইকে সরানোর জন্য। দুপুরে সন্ত্রাসী হামলা হওয়ার পর আমাদের কলেজের নিশ্চুপ দলটা খেপে গিয়ে বিক্ষোভ মিছিল বের করলে ওখানে মারামারি হয়, এটা নিয়েই সমস্যা হয়েছিল। আশা একটু অনন্যা হয়ে পড়েছিল, মেয়েটা থামতেই সংজ্ঞায় ফিরে বলল, তুমি মেয়ে হয়ে এত কিছু কি করে জান? আমি সব জানি, কাউকে বলো না। 5th সেমিস্টারে উঠে আমি মেয়েদের নেত্রী হব। আমার সাথে থাকবে বুঝলে? আশা হ্যাঁ মাথা নাড়ল। টহলদার পুলিশেরা তীক্ষ্ণ শব্দে বাঁশি ফুঁকে দিল তাড়াতাড়ি বের হবার জন্য। ওরা বিচ্ছিন্ন হয়ে দুজন দুদিকে চলে গেল। আশাবরী টেম্পো ধরার উদ্দেশ্য বোরকার পার আলগোছে তুলে ধরে তড়িঘড়ি করে রাস্তার কুল ধরে হাঁটতে লাগল। কাকর বিছানো রাস্তার এধারোধারে ছোপ ছোপ রক্তের নকশা আঁকা হয়েছে যেন। ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে লাঠি সোটা, লোহালকর, পাথর আর অগণিত ভাঙা ইটের টুকরো। এই রাস্তাতেই সংঘাতটা হয়েছিল। আশার ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর দিনটার কথা মস্তিষ্কের স্মৃতিভাণ্ডার থেকে নিজের অবস্থান জানান দিল। বিম্মিষা উদ্বেলিত হয়ে হয়ে আশা এগোতে লাগল মেসের উদ্দেশ্য। হঠাৎ ভুলুণ্ঠিত একজন হৃষ্টপুষ্ট জীর্ণ কাপড়ের পাগলি মহিলা আশার পা আঁকড়ে ধরল। আশা এমনিতেই একটু আতঙ্কিত ছিল। আকস্মাৎ এই মহিলার হস্তক্ষেপে সে ভীষণ ভীত হয়ে চেঁচিয়ে ওঠল। মহিলা আরও জোর দিকে আশার পা ধরে রেখে বলল, চেঁচাস না, চেঁচাস না, কানে লাগে। তুই জয়নাব পাগলি না? তুই এখানে কি করস? তুই আগের থেকে সুন্দর হইছস। আশা কাঁপতে কাঁপতে চোখ প্রসারিত করে তাকিয়ে ভীতকম্পিত কণ্ঠে বলল, আমি আশা, আমি পাগল টাগল না। ছেড়ে দিন আমাকে, ছাড়ুন বলছি। এবার বৃদ্ধা পাগলি বলল, সে আশাকে চিনে এবং তার বাড়ি অমুক জায়গায় কিনা। জবাবে আশা প্রবল বিস্ময়াবহ নিয়ে বলল, হ্যাঁ, আপনি কিভাবে জানেন? আমি আরও অনেক কিছু জানি জয়নাব। আশা বলে, আমি জয়নাব না। আশ্চর্য পা ধরে রাখলেন কেন? ছাড়ুন। এবার আশা একটু বলপ্রয়োগপূর্বক গলা চড়াল। অশীতিপর মহিলা এক প্রকার অসন্তোষ নিয়ে আশার পা ছেড়ে দিয়ে বলে, যা, কিচ্ছু বলবো না তোকে। ছাড়া পেয়ে আশাবরী সেখানে আর এক মুহূর্ত কালক্ষয় না করে দ্রুত পালিয়ে বাঁচল জায়গাটা থেকে। তবুও সময় যতই সামনের দিকে গড়ায় বৃদ্ধের কথাগুলো আশাকে ততই ভাবিয়ে তোলে। অন্য সব কথা অকিঞ্চিতকর মনে হলেও তার গ্রামের বাড়ির সম্পর্কে এই সুদূর চট্টগ্রামে কেই বা জানবে? সেখানে একজন বৃদ্ধা, অজ্ঞাতকুলশীল মহিলা তো জানার প্রশ্নই উঠে না। খানিকক্ষণ এই বিষয়ে ভেবেচিন্তে আশা অবশেষে আর কোনো পথ না পেয়ে ভেবে নিল, বৃদ্ধা মহিলা হয়তো আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এটা জানতে পেরেছে। মানুষের মন সবসময় সান্ত্বনা খুঁজে বেড়ায়, আশাও এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিল। অলক্ষণে কিছু সে চিন্তাই করতে পারল না। সন্ধ্যাবেলায় আশাবরী দুলুকে পড়ানো উদ্দেশ্য টিউশনিতে গিয়েছিল। কিন্তু গেটের সামনে দাঁড়াতেই তার পরিশ্রম ক্লান্ত চোখ দুটো একটু অবাক হয়ে প্রসারিত হল। প্রসাদের মতন সুবিশাল বাড়িটা ঘোর অন্ধকারের সমুদ্রে ডুবে আছে যেন। একটা বাতিও জ্বলছে না উপরে কিংবা নিচের তলায়। পুরো ভবন জুড়ে ঝা ঝা নিস্তব্ধতা। আশেপাশের সবগুলো ভবনেই প্রতিদিনকার মতো বাহারি রঙা আলো জ্বলছে। কিন্তু এই বাড়িটা কেন ভুতুড়ে রূপ দেওয়া হয়েছে আজ? কেন কে জানে? আশার বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে ওঠল। সে একটু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে লোহার গেটে ধাক্কা দিয়ে দারোয়ানকে ডাকল।
ম্লানমুখে মসৃণ লাঠি হাতে দারোয়ান বেরিয়ে এলো। এসেই আশাকে বলল, কেন আসছেন আপা? দুলুমনি কেমনে পড়বে আজকে? কি হয়েছে? শঙ্কিত সতর্ক দৃষ্টিপাত করল আশা। স্যারের গাড়িতে হামলা হয়েছিল দুপুরে। কারা জানি তেনারে মারতে চাইছিল। গলা ধরে আসে দারোয়ানের, বাঁ হাতের তালু দিয়ে চোখ মুছে সে। আশার সমস্ত শরীরের রক্ত উদ্দাম চঞ্চল হয়ে ওঠে। সে অস্থির হয়ে চাপা উৎকণ্ঠায় বলে ওঠে, স্যার মানে? কোন স্যার? ছোট স্যার। দুপুরে ভালা মানুষ বের হয়েছিল। আর এখন বড় স্যার ছেলেরে দেখতে পারত না। আর এখন মেয়েদের মতো কি কান্না। দোয়া করেন যেন ভালো হয়ে যায়। বড় দয়াল মানুষ, মেয়ের বিয়ের জন্য টাকা চাইছিলাম, একমুঠ টাকা দিছিল। ভালো মানুষের শত্রু বেশি। ডাক্তার বলছে রক্ত লাগবে অনেক। এই গ্রুপের রক্ত পাওয়া যায় না সহজে। তাড়াতাড়ি রক্ত পাওয়া না গেলে স্যাররে বাঁচান যাবে না। দারোয়ানের গলায় আফসোস আর দুঃখ ঝরে পড়ে। বিস্ময়াহত হয়ে আশা কিছুক্ষণ দারোয়ানের দিকে তাকিয়ে রইল। আবছা অন্ধকারে সুদূরবর্তী কোনো ভবনের ম্লান আলোকছটায় আশার চোখের কোণের অশ্রুবিন্দু চিকচিক করে ওঠল। ডিপার্টমেন্টের সেই ক্লাসমেট তবে এই হামলার কথাই বলেছিল। সে একটু আত্মস্থ হয়ে তার তিরতির কম্পমান ওষ্ঠপুট নেড়ে রুদ্ধ কণ্ঠে বলল, কোনো হসপিটালে আছে বলতে পারবেন? শুরুতে পাশের একটা হসপিটালে নিয়ে গেছিল। ওরা জবাব দিয়ে দিছিল যে পারবে না, অবস্থা বেশি খারাপ। এখন চট্টগ্রাম মেডিকেলে আছে, ঢাকা পাঠাতে পারে। আশার হৃদয়দেশের সমস্ত পাহাড় যেন ধসে ধসে পড়তে লাগল। দারোয়ানের কথাগুলো যেন সে ধ্বংসযজ্ঞেরই ব্যুৎপত্তি করল। আর এক মুহূর্ত কালাতিপাত না করে সে প্রস্থান করল সেখান থেকে। বুকের ভেতর সেই ধ্বংসাবশেষ বহন করেই আশাবৃ ছুটল হসপিটালের উদ্দেশ্য। অথচ সে পথ জানে না। মনটা শুধু গুঞ্জন করে বলছে, ঢাকা যাওয়ার আগে গায়কের বিবর্ণমুখ সে এক পলক দেখতে চায়। আশা বুঝতে পারল না তার হৃদয়টা কেন সাগরের কূল হল। কষ্টগুলো কেন স্রোত হয়ে হৃদয় সমুদ্রের কূলে ধাক্কা দিয়ে যাচ্ছে উত্তরোত্তর। আশাবৃ গায়কের সহায়তা পেয়েছিল বলেই কি হৃদয় মাঝে এমন চিনচিনে ব্যথার জন্ম দিচ্ছে? হয়তো বা এত কিছু তার জানা নেই। আশা কোনো কথাবার্তা ছাড়াই একটা সিএনজিতে ওঠে পড়ে ব্যস্তভাবে বলল, ড্রাইভার ভাই, চট্টগ্রাম মেডিকেল যাব, একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন। ড্রাইভার অদ্ভুত ভ্রুভঙ্গি করে ক্যাটক্যাটে গলায় বলল, যাব না, অন্য গাড়ি দেখেন। আশা অনুরোধের গলায় বলল, দোহাই লাগে, চলুন, টাকা বাড়িয়ে দিব। বাড়তি টাকার কথা শুনে ড্রাইভার একটু নরম হয়ে কিছু একটা ভেবে গাড়ি স্টার্ট দিল। চট্টগ্রাম মেডিকেলের সামনে দুমদুমার কাণ্ড। লোকজনের বিশৃঙ্খলায় সড়কের যান চলাচল বন্ধের উপক্রম হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন করতে পুলিশ মোতায়েন করা হয়েছে জায়গায় জায়গায়। দুপুরে অভিনবের গাড়ি বহরে নির্জন রাস্তায় অতর্কিত হামলার কথা বানের জলের মতো শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেই থেকে লোকজন ছুটে আসছে তো আসছেই। ইতোমধ্যেই দুর্দার করে কয়েক দফা বিক্ষোভ মিছিল হয়ে গেল। মিছিল শেষে আবালবৃদ্ধ বনিতা নির্বিশেষে দাবি পূরণের জন্য সড়কে অবস্থান নিয়েছে। দাবি একটাই, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা চাই। মিনিটে হরেক রকমের স্লোগানের উত্তাল তরঙ্গ উড়ছে, ভাসছে আকাশে বাতাসে। একবার পুলিশের লাঠিচার্জে জনতা ক্ষুব্ধ হয়েছে আরও। হলফ করে বলা যায়, কেবল অভিনবের জনপ্রিয় গায়ক হবার জন্যই এই জনস্রোত নয়, বরং একজন উদারচেতা মানবসেবকের অকাল পতনের আশঙ্কাতেই সবাই উদ্বিগ্ন। এতগুলা লোকারণ্যের মধ্যে কতজনই বা সঙ্গীতপ্রিয়? অধিকাংশই সাধারণ মানুষ। চট্টগ্রামের প্রাক্তন বয়োজ্যেষ্ঠ এমপি তথা বর্তমান মন্ত্রী পরিষদের একজন হাফিজুর রহমান সাহেব অভিনবের বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি।
বলা যায় তার আশকারাতেই অভিনবের এতদূর পথ পাড়ি দেওয়া। অভিনবকেই তিনি তার যজ্ঞ উত্তরসূরি বলে মনে করেন এবং কালেভদ্রে দেখা সাক্ষাৎ হলেই নানাবিধ উপদেশমূলক কথাবার্তা বলেন। আজম খাঁয়ের উপর্যুপরি দুষ্কর্মের ফলে সে সম্প্রতি এমপির বাৎসল্য ছায়া হতে বঞ্চিত হয়েছে। এই ঘটনার আবহ দেখে মন্ত্রী সাহেব নিজ বাসা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন অকুস্থলে। তারপর পুলিশ ইন্সপেক্টরের পরামর্শে মিডিয়া এবং লোকজনের উদ্দেশ্য আসামিদের দ্রুত গ্রেফতারের জোরালো আস্থার বাণী শুনালেন। শুনে মারদাঙ্গা ও বিক্ষুব্ধ জনতার মনে আশার সঞ্চার হল এবং এর একটা সুরাহা হবে ভেবে তারা একে একে আপন গৃহতলে ফিরে গেল। এরপরও লোকজনের আনাগোনা ক্ষান্ত নয়। নতুন করে যারা সংবাদ পেল তারা একবার এমুখ হয়ে উকি দিয়ে যাচ্ছে। ঠিক সে সময়েই আশাবরী গাড়ি থেকে নামল। লোলুপ ড্রাইভার সুযোগে সদ্ব্যবহার করে 150 টাকার ভাড়া 250 টাকা দাবি করল। আশা কোনো রূপ বাকবিতণ্ডা ছাড়াই টাকাটা দিয়ে দ্রুত পদক্ষেপে মেডিকেলে প্রবেশ করল। তখন মেডিকেলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ও স্বাভাবিক, তবে কোলাহলে মাত্রা কিছুটা বেশি। শুরুতে আশা বোকার মতো ইতস্তত ঘুরঘুর করে অভিনবের খোঁজ করল। পরে যখন ভাবল এভাবে খোঁজ পাওয়া দুষ্কর, তখন একজন লোককে জিজ্ঞেস করে জায়গাটা চিনে নিল এবং একটু বিলম্ব করেই সেখানে শ্রেয়সীরূপে উপস্থিত হল। অভিনবের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরা একটা অংশ অধিকার করে যে যার মতো করে কান্নাকাটিতে রত হয়েছে। হাসপাতালের এ কক্ষ থেকে ও কক্ষে ডাক্তার নার্সদের ব্যস্ততম যাতায়াত, দূর থেকে সমস্তই দেখতে পাচ্ছে আশা। এই স্থানে পাহারাদার হিসেবে 2 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে। আশা তড়িঘড়ি করে প্রবিষ্টন্মুখ হতেই পুলিশ বাধা দিল। আপনি কে? আশা তখন অন্য আশা। এই মুহূর্তে সে আর সদাভীত সন্ত্রস্ত হয়ে থাকা পুরনো আশা নয়। তার মধ্যকার চৈতন্য এখন লুপ্তপ্রায়। দৃঢ়স্বরে সে বলল, আমাকে ভেতরে যেতে দিন, আমার যাওয়া প্রয়োজন। পুলিশ সদস্যরা অবিচল। তাদের স্কন্ধে কড়া নির্দেশ আরোপিত, পরিচিত জন ছাড়া একটা মাছিও যেন ভেতরে প্রবেশ করতে না পারে। কাজ হবে না দেখে আশা নরম স্বরে বলল, আচ্ছা, উনার কি অবস্থা এখন? খারাপ কিছু হবে না তো? বলার সময় আশার কলম নারী হৃদয় কম্পিত হল। 2 চোখের চোখে কোণে বাড়িবিন্দু উপস্থিত হল। কারো দৃষ্টিগোচর হবার আগেই তাড়াতাড়ি সে চোখ মুছল। অবস্থা ভালো না, ঢাকায় নিয়ে যাওয়া হবে আজকেই। কিন্তু রক্তদাতা এখনো এসে উপস্থিত হয়নি। 2 ব্যাগ রক্ত প্রয়োজন ছিল। 1 ব্যাগ দেওয়া হয়েছে, আরেকজন অনেক দূর থেকে আসছেন, পথে এখনো, বলল তরুণ পুলিশ সদস্য। এমন সময় ভেতর থেকে তুলি বেরিয়ে এলো, তাকে উন্মাদের মতো দেখাচ্ছে। চোখমুখ শুকনো, বিস্রস্ত বসনভূষণ, হাতে ব্যান্ডেজ। হামলার সময় সেও উপস্থিত ছিল, দুর্ভাগ্যক্রমে সেও কিছুটা উপহত হয়েছে। কোনো একটা কাজে এদিকে ছুটে আসছিল সে। আশাকে দেখামাত্রই সে লক্ষ্য পরিবর্তন করে তার দিকে এগিয়ে এলো তাড়াতাড়ি। এবার তার ভারাক্রান্ত মুখে ক্ষীণ হাসির রেখা প্রস্ফুটিত হয়ে আবার মিলিয়ে গেল। আশার সুমুখে দাঁড়িয়েই সকরুণ গলায় বলল, আশা, তোমাকে দরকার। তোমার কোনো ফোন নাম্বার ছিল না। তোমার মেসেও গিয়েছিলাম, পাইনি তোমাকে। আশা অবাক। আমাকে কেন? সময় নষ্ট করো না, চলো। বলে আশার হাতটা ধরে বগলদাবা করে টেনে ভেতরে নিয়ে যেতে যেতে তুলি হাঁপাতে হাঁপাতে বলে চলল, তুমি যখন লক্ষ্মীপুরে ট্রেন দুর্ঘটনার আহত হয়ে রিসোর্টে এসেছিলে তখন অভিনব ভাই তোমাকে রক্ত দিয়েছিল, সেটা আমি ছাড়া কেউ জানে না। এখন তুমি রক্ত দিবে। কত খুঁজেছি তোমাকে, কোথায় মরতে গিয়েছিলে? তুলির শেষের দিকের কথায় উষ্ণতা বিদ্যমান। আশা থমকে দাঁড়িয়ে হাবাকালার মতো বলে উঠল, আমি কেন রক্ত দিব? তুলির আয়াত চোখে তাকাল। দিবে না?
যে তোমাকে বাঁচিয়েছিল তাকে তুমি বাঁচাবে না? আলপটকা আশাবরীর যেন চেতনা ফিরল। সে চঞ্চল হয়ে কাতর কণ্ঠে জানাল, আমার ভয় করছে। আচ্ছা দিব, চলো, আমি উনাকে দেখতে চাই একবার। তুলি উত্তর দিল না। চেঁচামেচি করে ডাক্তার নার্স সব এক জায়গায় করে জানান দিল ডোনার পাওয়া গেছে। অভিনবের একঝাঁক আত্মীয় স্বজনের কাছে আসার অর্থাৎ ডোনারের মুখ অপরিচিত, কিন্তু তার পরিবারের কাছে সে চিরপরিচিত। আশা সবার অসহায় মুখে তার প্রতি পরম কৃতজ্ঞতা দেখতে পেল। তার সমস্ত ভয় বাষ্পের মতো উবে গেল। আশাবরী রক্ত দিল। অতিসত্বর রক্ত প্রেরণ করা হল অপারেশন রুমে। অপরদিকে সদ্য রক্তদাতা আশাকে বিভিন্ন প্রকারের ফলফলাদি খেতে দেওয়া হল, কিন্তু লজ্জায় সংকোচে সে সেগুলো ছুঁয়েও দেখল না। মনে মনে ভীষণ উদ্ব্যস্ত সে। তার এখানে আসার উদ্দেশ্য এখনো সিদ্ধি হয়নি। ডাক্তাররা নিশ্চয় তাকে এই পরিস্থিতিতে গায়ককে দেখতে দিবে না। আলী সাহেব বিধ্বস্ত জবরে গলায় আশার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল। মা জেসমিন আক্তার আশাকে পাশে বসিয়ে ঝাপটে জড়িয়ে ধরে চোখের জলের বাঁধ উন্মুক্ত করে দিলেন। সেই দর্বিগলিত অশ্রুধারা থেকে থেকে আশার সমস্ত চুলরাশি ভিজিয়ে তুলল। আশা কেবল আতঙ্কিত বোবার চড়ুইটির মতো চুপটি করে অভিনবের মায়ের বুকে মাথা গুজে বসেছিল। না কোনো কথা বলেছে আর না কোনো চিরাচরিত সান্ত্বনার বাণী নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতি তার এই ছোট জীবনে দেখেনি। সে শুধু ভেবেছিল, আমি যদি কখনো এভাবে আহত হই তবে এভাবে কেউ শোকে মুহ্যমান হবে? আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলার মতো কেউ আছে এই পৃথিবীতে? নেই। এ আশার হীনমন্যতা। বস্তুত তার জন্য শোকে মুহ্যমান হবার মতো কেউ না থাকলেও 2 ফোঁটা চোখের জল ফেলার মতো মানুষ তো অবশ্যই আছে। ঘণ্টা দেড়েক পর চিকিৎসক কর্তৃক অভিনবের স্বাস্থ্যোন্নতির খবর এলো স্বজনদের কাছে। তখন ডাক্তারের সম্মতিপূর্বক আসার ইচ্ছে মতোই তাকে অভিনবের কাছে নিয়ে গেল তুলি। এরপর তুলি বেরিয়ে এলো। আশা রয়ে গেল। অভিনব তখনও অচেতন। হাতে পায়ে, শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশে শীত ব্যান্ডেজে মোড়ানো তার সুকুমার শরীরটা। ছুরি, চাপাতি দিয়ে আঘাত করা হয়েছিল। মুখে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ার সাহায্যকারী অক্সিজেন মাস্ক লাগানো। চারিপাশে আধুনিক সক্রিয় যন্ত্রপাতির ছড়াছড়ি। আশা দেখল, গায়কের পৌরুষদীপ্ত উজ্জ্বল মুখশ্রী কেমন পাংশুটে আর বেদনাবিধুর হয়ে আছে। ধীর পদে সামনে এগিয়ে গেল সে। নতজানু হয়ে বসল যন্ত্রপাতিবহুল বেডটার পাশে। এরপর জনান্তিকের মতো করে বলল, আপনি ভালো হয়ে যাবেন গায়ক। চিন্তা করবেন না। আমি জানতাম না আপনি আমাকে রক্ত দিয়েছেন। আপনার এত ঋণ শোধ হবার নয়। তবুও আজ আপনার জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। ভালো হয়েছে আপনি অচেতন। চেতন থাকলে আপনার মুখের ওপর কথা বলা যায় না। আজ যাই। আশা উঠে দাঁড়িয়ে আরও একবার অভিনবের ক্লিষ্ট মুখের রে দৃষ্টিপাত করে বেরিয়ে এলো। সে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলো। আশা শেষ পর্যন্ত উপস্থিত থেকে অবশেষে গলদঘর্ম হয়ে মেসে ফিরে এলো। মেসে ফেরার পর তারিন কিছুমাত্র উদ্বেগ প্রকাশ না করে বলল, আশা, তুমি খুব তাড়াতাড়ি অভিনবের কাছের মানুষ হয়ে গেলে। হাজারো তরুণী যা চায় তুমি না চাইতেও তা পেয়ে গেছ। তোমার ভাগ্য খুলছে। আশা বোরকাটা খুলতে খুলতে বলল, সত্যি বলেছ। ভাগ্য আমাকে বারবার গায়কের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আজ প্রায় 2 মাস পর উনাকে দেখলাম, তাও এই অবস্থায়। 2 মাস পর কেন? তুমি তো প্রতিদিনই ওই বাড়িতে যাও। এর আগেরবার শেষ সাক্ষাতে অভিনবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আশা তারিনকে বলেনি লজ্জায়।
নিজের অজ্ঞতার কথা এখন আর নিঃসংকোচে বলতে পারে না আশা। বোধহয় তার আত্মসম্মানবোধ বেড়েছে, কিন্তু বুদ্ধি এতটুকুও বাড়েনি। আশা আটকে আটকে বলল, দেখা করার জন্য কি আর বসে আছে? আমি যে সময় ওখানে যাই তখন তিনি বাড়িতে থাকেন না। তারিন বুঝবানের মতো মাথা দুলিয়ে বলল, এবারের মতো বেঁচে গেল। কেন যে রাজনীতি করতে যায় বুঝি না। গানটান করে ভালোই তো। আশাও একমত প্রকাশ করল তারিনের সঙ্গে। আদপে তারিনেরও মন খারাপ এই করাল ঘটনায়। সে বারবার সেদিন থানার সামনে অভিনবের সাথে তোলা ছবিগুলো টেনে টেনে দেখছিল আর ভাবছিল, আহ, তাগরা মানুষটা এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। নামজাদা সঙ্গীতশিল্পী অভিনব তাহমিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার জনশ্রুতি দেশ বিদেশ ঘুরে জহিরের কানে গিয়েও পৌঁছাল। শুনে সে মনে মনে বেশ প্রীত হল আর সগর্ব হেসে কপচাল, যাক, আমার কাজটা তাহলে অন্য কেউ করে দিল। গতবার তার বাড়ি থেকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দেওয়ার দিনটা এখনও তার স্মৃতির গায়ে কাটার মতো বিঁধে আছে। অভি তো এখন মরমর। আশা এবার কার আশ্রয়ে থাকবে? এবার তার কাজটা সহজ হয়ে গেল। এসব উচ্চ ভাবনা ভেবে জহির ঢাকায় রওনা দিল আশাকে ধরে আনতে। সেদিন অভিনবের উষ্ণ কথোপকথন এটা প্রমাণ করে যে আশা সেই বাড়িতে থাকে এবং এখন তার ঢাকায় থাকার কথা, অভিনবের পরিবারের সঙ্গে। ঢাকায় গিয়ে সে খোঁজখবর নিয়ে আহত অভিনবের অবস্থিত হসপিটালটার কাছে পিঠে ঘুরঘুর করল দিন দুয়েক, এমনকি কর্তব্যরত নার্সদের ঘুষ দিয়ে ভেতরে আসা নামে কোনো মেয়ের যাতায়াত আছে কিনা তাও পর্যবেক্ষণ করাল। কিন্তু আশার দেখা সে পেল না। যাতায়াত খরচটা বৃথা গেল মনে করে দুঃখে, ক্ষোভে ক্ষিপ্ত অস্থির হয়ে আশাকে খুঁজে বের করার জন্য ভীষ্মের প্রতিজ্ঞা করল সে। এরপর সেখান থেকে সোজা চট্টগ্রামের পথে রওনা দিল। ভাবল, এখানে যেহেতু সে নেই, নিশ্চয় চট্টগ্রামে ওই বাড়িতে থাকবে। তাছাড়া সেই বাড়িও এখন খালি প্রায়। কাজটা আবারও সহজ। প্রথম দুয়েক দিন আশা স্বাভাবিকভাবেই কাটাল। কোনো কারণে চিত্তবিকার হল না। তৃতীয় দিন একটু উৎকণ্ঠায় গেল, চতুর্থ দিন আরও উৎকণ্ঠা তার স্বস্তিহরণ করল। সে তারিনকে ডেকে বলল, চলো ঢাকা গিয়ে গায়ককে একবার দেখে আসি। তারিন চোখ বড় বড় করে বলল, কেন? আশা বোকাটে গলায় বলল, তার শারীরিক উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে জানা দরকার না? সেসব তো অনলাইনেই রোজ ছাপা হচ্ছে। সে ভালো হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। তোমার দেওয়া রক্ত বিফলে যাবে না, ইনশাআল্লাহ, আস্থালাভ করে বলল আশা। তারিন বলেই চলল, কিন্তু তুমি তো খাবার দাবার খাও না। টাকা বাঁচানোর জন্য একবেলা খাও তো অন্যবেলা খাও না। আর তাছাড়া তোমার একটা সমস্যা আছে, কিছুদিন পরপর নাক দিয়ে রক্ত পড়ে। অনিয়ম করে যখন বড় অসুখ বাঁধাবে তখন যে আরো বেশি খরচ হবে সেটা তুমি বুঝো না। ইদানিং তুমি তো নিজের ইচ্ছে মতো চলো। আমি যে ভালোর জন্য বলি সেটা বুঝতে চাও না। আমি চাই তুমি আত্মনির্ভরশীল হও। কিন্তু মনে রেখো, হিতকারীকে উপেক্ষা করে, নিজের ক্ষতি করে স্বেচ্ছাচারিতাকে আত্মনির্ভরশীলতা বলে না। তারিনের গলায় আক্ষেপ নির্গত হয়। আশা কথাগুলো মন দিয়ে শুনল কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। তারিন সত্য কথাই বলেছে। কিছুক্ষণ নীরবে কাটল। আশা আর চোখে ক্রুদ্ধ তারিনের দিকে তাকাল। তার সংকুচিত চোখে মুখে চাপা রাগের ভাব পরিস্ফুট। আশার নীরবতায় তার অন্তর্দহন হচ্ছে বুঝতে পেরে আশা বলে ওঠল, বাদ দাও, আমার শরীর ধকল সইতে পারে। চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি, দুলুরা ঢাকা থেকে এসেছে কি না দেখে আসবো এক ফাঁকে। তারিনের অভিমানটা রাগ হয়ে চেপে বসল। যাব না, তুমি যাও। আশা এবার অস্ফুট হাস্যে প্ররোচনা দিল, তুমি না বলেছিলে গায়কের স্টুডিও দেখার ইচ্ছে আছে? আজ চলো।
তারিন সেটা বুঝে অভিমান চূর্ণ হাসি দিয়ে বলল, হয়েছে, লোভ দেখাতে হবে না, চলো বেরিয়ে আসি। আশা ওষ্ঠাধর প্রসারিত করে তার নয়নচকর হাসিটা হাসল অনেকদিন পর। এরপর দুজনে ঝটপট তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ল। সূর্য তখন পশ্চিমাকাশের রক্তিম আবির মেখে মেখে নিজের শেষ উপস্থিতি জানান দিয়ে অস্তমিত হচ্ছে দূরপাল্লার হিমজড়ানো পাহাড়ের পৃষ্ঠদেশে। প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্তের রঙিন ছোঁয়া লেগেছে। খুলশির ছোট ছোট টিলা পাহাড়ের শীতের প্রকোপে ন্যাড়া হয়ে যাওয়া গাছগুলোতে গজাচ্ছে নবকিশলয়ে। দক্ষিণা বাতাসে নবীন কিশলয়গুলো তিরতির করে কাঁপে, ঠিক যেমন আনমিত যুবতীর প্রথম প্রেমবাক্য উচ্চারণে কাঁপে সুকোমল ওষ্ঠপুট। মৌমাছির দল ব্যস্ত মধু আহরণে, গুনগুনিয়ে অলি ভ্রমছে পুষ্পকাননে। মনে সুখের ডালা সাজিয়ে ইতস্তত উড়ে বেড়াচ্ছে বর্ণিল প্রজাপতিরা। কোকিলের কুহুতানে মুখরিত সর্বত্র। আশা আর তারিন খুলশির মনোহর উঁচুনিচু এলাকার পথ ধরে হেঁটে এসে দাঁড়াল অভিনবের বাড়িটির সামনে। দারোয়ান গেটের কাছে ছিল না। ওরে অনুপ্রবেশ করল। অভিনবের অনেকদিনের অযত্নে নিগৃহীত তৃণাচ্ছাদিত ফুলবাগানটা পেরিয়ে আসতেই দারোয়ান যেন আকাশ থেকে পড়ে পেছনে থেকে হাকল, এই কারা আপনারা? আশা পেছনে ফিরতেই দারোয়ান একটু থতমত খেয়ে বলল, ও আপামনি, বাড়িতে তো কেউ নাই, সবাই ঢাকায়। ব্যাস, আর কি? কবে ফিরব জানতে চেয়ে দুজনে বেরিয়ে এলো। ওরা অভিনবের বাসা থেকে বেরিয়ে আসতেই জহির ওদের পিছু নিল। আজ সকালেই সে চট্টগ্রামে এসে পৌঁছালো আর আজ থেকেই সে এই বাড়ির ওপর কড়া নজর রাখছে। অবশেষে তার উদ্দেশ্য চরিতার্থ হল। আশা এখন তার হাতের নাগালে। কিন্তু পাশে মেয়েটা কে? আবার কোনো আপদ এসে হাজির হল। ভাবতে ভাবতে জহির ওদের পিছু নিল। কিন্তু বেশিক্ষণ অনুসরণ করা গেল না। হঠাৎই তারিন দেখে ফেলল জহিরকে। সে জহিরকে চিনত না। একটা লিকলিকে গড়নের গেজেল প্রকৃতির ছেলে তাদের অনুসরণ করছে দেখে সে প্রতিবাদ করার জন্য থমকে দাঁড়াল। জহিরও অন্য কোনো উপায় না দেখে বীর্যবানের মতো ওদের সামনে এসে দাঁড়াল। আশি আশি সন্ধ্যার আনকো আলোয় আসা জহিরকে দেখে ভীষণ চমকে গিয়ে স্থানুবৎ হয়ে গেল। কিন্তু তারিন সেদিকে দৃকপাতমাত্র না করে আস্ফালন করল। এই ছেলে কি সমস্যা? হয় সামনে যাও, না হয় একেবারে পেছনে যাও। জহির হাতা গুটিয়ে বলল, সমস্যা আমার না, সমস্যা আশার। ও কেন পালায় এসে আমাদের মানসম্মান নষ্ট করছে। ওরে নিয়ে যেতে আসছি। তারিন কিছুটা বিস্ময় নিয়ে ঘাড় ঘুরিয়ে ভীতা আশার দিকে তাকালো, এরপর আবার জহিরের দিকে ফিরে পরিচিত গলায় বলল, ও তুমি তাহলে জহির? ব্যাপার কি বলো তো? ওকে নিয়ে তোমাদের এত ব্যস্ততা কেন? ওর কাছে কি চাও? তারিন পাশে আছে দেখে আশাও এবার সাহসী হয়ে ওঠল। তার ফ্যাকাশে চোখে মুখে যে ভয় ছিল তা অন্তর্হিত হল। জহির আশার দিকে আঙুল তুলে খাপ্পা গলায় বলল, ওর জন্য আমাদের পরিবারের মানসম্মান নষ্ট হইছে। আমার বাবা মারা যাওয়ার সময় বলো গেছিল আশাকে দেখে রাখতে। এখন ওরে বিয়ে দিয়ে আমাদের কাজ সেরে বাবার কথা রাখতে হবে। তারিন ক্রূর হাসল। মুখে কথা বানিয়ে রেখেছ দেখি। শুধু এটাই, নাকি অন্য কোনো ব্যাপার আছে? জহির এবার ভীষণ ক্রোধান্বিত হয়ে ফোঁস করে ওঠল, তুমি কে? তোমাকে এত কিছু বলতে যাব কেন? আশা চল, অনেক জ্বালাইছস। তোর দিন শেষ এবার। এই বলে জহির আরও এক পা আগুসার হয়ে আশার বা হাত ধরে টান দিল। আশা নিজ অবস্থান থেকে একচুলো না নড়ে অপারগতা দেখিয়ে সক্রোধে হাত ঝাঁকি দিল। অপমানিত জহির মুহূর্তেই আশার ওপর চড়াও হয়ে চপেটাঘাত করতে উদ্যত হল, আর এ কারণেই তারিনের সরু আঙুলের উত্তাপ তাড়াতাড়ি তাকে গ্রহণ করতে হল।
সম্পূর্ণ অপ্রস্তুতভাবে চর খেয়ে জহির পরি পরি করেও দাঁড়িয়ে গেল। আকস্মিক উল্টো আঘাতের বিহ্বলতার আভাস তার মুখে ফুটে ওঠার আগেই তারিন ব্যাগ থেকে স্প্রে জাতীয় কিছু বের করে ঈষৎ ঝুঁকে ফস ফস করে জহিরের চোখে ছড়িয়ে দিল। বেচারা জহির খাঁচায় আবদ্ধ বুনো ষাঁড়ের মতন চিৎকার করে ওঠল। বলা বাহুল্য, সন্ধ্যা হওয়ায় রাস্তাঘাটে জনমানুষের চিহ্নমাত্র ছিল না। কাজেই উৎসুক হয়ে এগিয়ে এলো না কেউই। ঘটনার আবহের বিবর্তনে আশাও কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল। এবার সে সপ্রতিভ হয়ে ব্যাগে হাত দিয়ে বলল, আমার ব্যাগ মরিচের গুঁড়া আছে, লাগিয়ে দিই? তারিন নির্ভরভাবে নিষেধ করল, না, বেশি অত্যাচার হয়ে যায়। চর মারো, এ পর্যন্ত যত চর খেয়েছ সব শোধ করো। এটাই ওর শিক্ষা। আশার চেতনায় সব সাহস বোধ করি দলবদ্ধভাবে এসে হাজির হল। সে আর কালক্ষেপণ না করে আস্তিন গুটিয়ে নিয়ে নিষ্ঠুর কণ্ঠে বলল, জহির ভাই, চেঁচানো বন্ধ কর, মাথা তুল, চর মারি। জহির মাথা তুলে অশ্রাব্য সব গালিগালাজ আর হম্বিতম্বিতে কান ভারী করে তুলল। তারিন আবারও স্প্রে দিল। পেছনে গিয়ে এক হাতে চুল অন্য হাতে কণ্ঠ বেষ্টন করে ধরে মাথাটা রপ্ত করল। তাড়াতাড়ি মারো, লোকজন এসে গেল বলে তখন আর তুমি মারার চান্স পাবা না। ওরাই মারধর শুরু করে দিবে। আশা চোখে নদীর কুল উপচে ক্রোধের অশ্রু নামল। ক্রোধের আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হল যেন। এরপর সে চপেটাঘাত করল, বারবার, অসংখ্যবার। মারতে মারতে কেঁদে চলল সে। জহিরের চরের হিসাব কি এত তাড়াতাড়ি শেষ হবে? প্রতিদিন অন্তত একটা করে চর কি তার জন্য তোলা থাকত না? হাতে পিঠে মুখে যখন যেখানে সুযোগ হতো তখন সেখানে আঘাত করত না জহির? সেসব আঘাতের শাসনমিশ্রিত ছিল না, বরং অপরিমিত অবজ্ঞা ছিল। শেষে তারিন থাকাল উন্মত্ত আশাকে। হয়েছে হয়েছে, বেচারা চর খেয়ে মরে যাবে। যা শরীর, চলো মেসে ফিরে যাই। ক্রুদ্ধ আশা শান্ত হয়েও অবিশ্রান্ত কেঁদে চলল সন্ধ্যার আধারে, লোকচক্ষুর আড়ালে। পুরনো দুঃসহ দিনের বিস্মৃতপ্রায় স্মৃতিগুলো হৃদয়ের তলদেশ থেকে আঙলে দিয়েছে আজকের এই ঘটনা। ফিরে যেতে যেতে আশাবরী আনমনে বলল, ওদের নির্যাতনের শোধ নিতে হলে ওদের সঙ্গে আরও ২০ বছর থাকতে হবে তারিন। একদিনের শোধে হাত খুশি হয়, মন না। বিধ্বস্ত জহির চোখমুখ একসঙ্গে কচলাতে কচলাতে নন্নরে পায়ে জায়গাটা থেকে প্রস্থান করল। আশাকে সে পড়ে দেখে নিবে। চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। দিন ১৫ পরের কথা। অভিনব কিছুটা শঙ্কামুক্ত তথা নিজ বাসায় প্রত্যাবর্তনের কথাটা আশার অগোচরে ছিল। এতদিন অবশ্য গায়কের কথা তার মনে পড়েনি তা নয়। দিন ২ পর দুলু আর তার মা ফেরার পর এই বাড়িতে যখনই এসেছে তখনই মনে তার গায়ককে মনে পড়েছে। কখনো বা দুলুর কাছে ইনিয়ে বিনিয়ে শুধিয়েছ, হ্যাঁ দুলুমনি, তোমার মামা খবর কি? শরীর কেমন? দুলু মৃদু জানাতো মামার খবর। এইটুকুই। এর বাদে প্রথম দিনগুলোর মতো অত উদ্বিগ্নতা কাজ করেনি তার মাঝে। আজ অনেক দিনের রুদ্ধ দোতলার ফ্ল্যাটটা উন্মুক্ত আর গমগমে দেখে আশা মনে মনে ইতিবাচক কিছু ভেবে নিল কিছু। এরপর তেতলায় উঠে দুলুর কাছে যখন শুনল মামাকে নিয়ে আসা হয়েছে, আশার মনটা তখন খুশিতে টলটল করে ওঠল। সেদিন যে জহিরকে মেরেছে আজ সেটা বলবে সে গায়ককে। গায়কের জানা প্রয়োজন আশাবরী প্রতিপক্ষকে আঘাত করার সামর্থ্য রাখে। পরমুহূর্তেই আশাবরী নিজেকে স্বার্থপর বলে গাল দিল, ছি আশা, লোকটা কত ক্লেশে মৃত্যুর দেশ ভ্রমণ করে ফিরেছে আর তুমি কি না তার শরীরোৎবিয়তের উন্নতি কিংবা অবনতির কথা চিন্তা না করে নিজের বীরত্বের কথা জানানোর জন্য বসে আছো? কোটি কোটি ধিক তোমাকে। সে যাই হোক, দুলুকে একটু তাড়াতাড়ি পড়ানো ধরানো সাঙ্গ করে আশা করি দুলুকে নিয়েই এই প্রথম দ্বিতলায় গেল অভিনবকে দেখতে।
সেবা যত্নের সুবিধার্থে তাকে সেখানেই রাখা হয়েছে। আশাকে দেখে মা জেসমিন আক্তার আহ্লাদে আটখানা হয়ে আনন্দশ্রু ছেড়ে দিয়ে কি করবেন না কি করবেন হদিস পেলেন না। দেখে আশা তার নয়নচকর মোহিত হাসিটা ছুড়ে দিয়ে বলল, ব্যস্ত হবেন না খালাম্মা, আমি উনাকে দেখতে এসেছি, আর কিছু খাবো না, দুলুদের ঘরে খেয়েছিলাম। জেসমিন তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, এসো এসো। আশা লঘুপদে ওনার পিছু পিছু একটি ঘরে প্রবেশ করল। সময়টা ছিল পরন্ত বিকেল। আশাবরি ক্লাস শেষে আজ আর মেসে ফিরে না গিয়ে সরাসরি রেললাইন পেরিয়ে টিউশনে চলে এসেছিল। কে জানত আজকের দিনই গায়ক ফিরে আসবে। আগে জানলে তো দ্বিতীয়বারের মতো গোসল সেরে নিয়ে সেদিনের আবার 120 টাকা দিয়ে কেনা আতরটা লাগিয়ে আসত। সে আপাতত ডানে বামে ঈষৎ ঘাড় বেঁকিয়ে দুর্গন্ধ ছুটছে কি না যাচাই করে নিল। ঘরটাতে প্রবেশ করতেই একটা সুবাস আশার নাসারন্ধ্রে ঢুকে তার সমস্ত দেহমনের অবসাদ বিদূরিত করে ভেতর থেকে সক্রিয় করে তুলল। পশ্চিমের জানালার ফাঁক গলে বাসন্তী স্বর্ণাভ রোদ্দুর গায়কের 2 উজ্জ্বল পায়ের পাতার ওপর লুটিয়ে পড়েছে। এই ঘরটা থেকে দূরের পাহাড় দেখা যায়। সেই পাহাড় ফেরা শীতল বাতাস ঘরটাকে নিষ্কুলস করে রেখেছে। আশা দেখল গায়ক চোখ বুজে শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি বোঝা যায়। ঘুমন্ত মানুষ আর জাগরুক মানুষের মুখশ্রীতে স্পষ্ট প্রভেদ রয়েছে। গায়কের সর্বাঙ্গে ব্যান্ডেজের মেলা বসেছে যেন। একরাশ চুলদারিগুলো কিছুটা প্রকীর্ণ, তবু মুখের স্নিগ্ধতারা যেন তাকে পরিত্যাগ করেনি। দুর্বল শরীরটাকে আগের মতন সতেজ করে তুলতে এখনও প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে তারা। মা জেসমিন আক্তার বিশ্রামরত ছেলেকে ডাকতে ইতস্তত করলেন। তবুও আশার দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকলেন একবার, অভি। পট করে চোখ মেলল অভিনব, তাকালো মায়ের দিকে। পরক্ষণেই আশার দিকে, সঙ্গে সঙ্গেই একটা ক্ষীণ হাসির রেখা বিচ্ছুরিত হল তার ওষ্ঠ প্রান্তে। ওঠে বসার চেষ্টা করতেই মা তড়িঘড়ি করে বললেন, না না, ওঠা যাবে না বাবা, সেলাইয়ে টান পড়বে। ছোট ছেলের মতো কেন জ্বালাও। তথাপি অভিনব কিছুটা উপরে উঠে মাকে ফ্যাসফ্যাসে গলায় বলল, কতক্ষণ এভাবে শুয়ে থাকা যায়। অগত্যা মা বালিশটা তুলে দিলেন উপরে। এরপর তোমরা বসো বলে ঘর ছাড়লেন। দুলুর উদ্দেশ্য বললেন, দুলুমনি, চেঁচামেচি করো না, মামা রাগ করবে। আশা একটা ছোট টুল টেনে নিয়ে বসল। পরিবেশ একটু নীরব হতেই আশা সংকুচিত চিত্তে জিজ্ঞেস করল, শরীর কেমন এখন? ক্ষত শুকাতে কতদিন লাগবে? অভিনব ছোট করে গলা পরিষ্কার করে অনুচ্চস্বরে বলল, দেখতেই পাচ্ছ কি অবস্থা। ক্ষতগুলো বেশ গভীর, পুরোপুরি শুকতে সময় লাগবে। ওহহ। একটুক্ষণ দুপক্ষই নিশ্চুপ। এরপর অভিনব মুখে দুষ্ট হাসির আবির মেখে বলল, আমার জন্য কেঁদেছিলে আশাবরি? আমি অচেতনের মধ্যে স্বপ্ন দেখেছিলাম আমার আত্মীয়স্বজনের পাশে তুমিও কাঁদছ। এটা কি সত্যি? আশার মুখটা বিষম লজ্জায় ওই অস্তন্মুখ সূর্যের মতো লাল হয়ে গেল। সে কোনো মতে বলল, একটু কান্না পেয়েছিল। অভিনব বড় একটা নিঃশ্বাস নিয়ে ব্যথাবাঞ্জক মুখে বলল, শুরুতে আমি বিশ্বাসই করতে পারিনি যে তুমি রক্ত দিয়েছ। পরে দেখলাম আমার ভেতরের সত্তাটার এক অংশ বোকা হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি যদি মরে যাই। তখন বিশ্বাস করলাম তুমি আসলেই রক্ত দিয়েছ। এসব অভূতপূর্ব ফিলিংস তোমারই রক্তের প্রভাব। পুরোপুরি ভালো হবার পর তোমার রক্তগুলো ডোনেট করতে হবে, না হয় আমি আর স্টেজে ওঠে গান করতে পারবো না। বলা শেষ করে একটু ক্লান্ত হল অভিনব। আশা ভাবল, এই সেরেছে, লোকটার মুখ খুলেছে এতদিন পর। অনেকদিন আমাকে কথা শোনাতে পারেনি, তাই সব শুধে আসলে কষ্ট করে হলেও শুনিয়ে দিচ্ছে। লজ্জা কাটিয়ে ওঠে সে বলল,
আপনার অবস্থা খারাপ ছিল তাই রক্ত দিয়েছি, না হয় কি সেধে সেধে নিজের রক্ত অন্যজনকে দেয়? ঘরছাড়া কন্যা আজকাল রাগ করতে শিখেছে। খুব ভালো। রাগ করিনি। আমি কারোর ওপর রাগ করি না। গায়কের অসুস্থতার তার মুখোমুখি কথা বলার সাহস বোধহয় বৃদ্ধি পাচ্ছে আশার। এটা অকাট্য সত্য যে দুর্বল লোকের ওপর মানুষের নির্ভয়তা বরাবরই প্রকট। বোধ করি আশা সেই তত্ত্বের ওপরই বিশেষভাবে ঋদ্ধ হয়েছে। ঝুলিতে আর কোনো কথা নেই দেখে আশা প্রস্থানোদ্যত হল। আজ যাই। মাঝে মধ্যে আপনাকে দেখে গেলে আপনি রাগ করবেন? অভিনব আশকারা দিয়ে হাসল। না, রাগ করব না। বরং প্রতিদিন এসো। এই টাইমটা এত বোরিং জানতাম না। অবশ্য সবসময় কেউ না কেউ থাকে পাশে, যাও তাহলে। আশা সালাম দিয়ে বের হতে চাইতেন পেছনে থেকে অভিনব ক্ষীণ স্বরে ডাকল, আশাবরি, জগ থেকে এক গ্লাস পানি দাও তো। আশা পিছিয়ে এসে জগ থেকে পানি ঢালল স্বচ্ছ কাচের গ্লাসে, এরপর দুহাতে এগিয়ে দিল অভিনবের দিকে। অভিনব নৈরাশ্য ভরে চোখ বন্ধ করে পুনরায় খুলে ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রেখে দাও, আম্মা এসে খাওয়াবে। আশা গ্লাসটা রাখতে গিয়ে কি যেন ভেবে রাখল না। লক্ষ্য করে দেখল গায়কের দুই হাতেই ভিন্ন ভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত। তারিনের মোবাইলে দেখেছিল সে, হাতের তালুর বুড়ো আঙুলে কাছে আঘাতটা কত জোরালো ছিল। ডাক্তাররা আশঙ্কা করেছিল এই হাত হয়তো অকেজো হয়ে পড়বে আজীবনের জন্য। পাকেচক্রে পঙ্গুত্ব থেকে রক্ষা পেয়েছে সে। ক্ষত শুকানোর পর নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে নিজেকে স্বাভাবিক করতে হবে তাকে। আশা কুণ্ঠিত হয়ে গ্লাসটা না রেখে খাটের পাশে দাঁড়িয়ে ঈষৎ ঝুঁকে পড়ে অভির ঠোঁটের কাছে ধরল গ্লাসের কার্নিশ। অভিনব চুমুক দিয়ে পুরোটা পান করল। বাস্তবিকই বড় তৃষ্ণাকাতর ছিল সে। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে যে নারীমূর্তিটি প্রবেশ করল সে হল অভিনেত্রী যুথিকা। কক্সবাজারে টানা কয়েকদিন ধরে নাটকের শুটিং চলছিল তার। অভিনব নিজ বাসায় ফিরেছে শুনে অসুস্থতার দোহাই দিয়ে শুটিং স্থগিত রেখেই ছুটে এসেছে সে। পৌঁছেই সেদিনের মেয়েটিকে স্বয়ং অভিনবের যত্নাত্তি করছে দেখে অসীম দুঃখে, ঈর্ষায় তার প্রেমন্তর পুড়ে খাক হয়ে গেল। এদিকে যুথিকাকে দেখেই আশা ভীষণ অপ্রস্তুত হয়ে শটান দাঁড়িয়ে গ্লাসটা টিপয়ের ওপর রাখল সশব্দে। তারপর নিজের হাতবেগটা বিছানার পাশ থেকে তুলে নিয়ে তড়িঘড়ি করে আজ আসি বলে প্রস্থান করল। এমন লজ্জার শিকার কখনো হয়নি আশা। নির্মল চিত্তের যুথিকার মনেও কখনো এমন ঈর্ষাপরায়ণতার বীজ অঙ্কুরিত হয়নি। চলবে।